থ্যাংক ইউ। সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বেশ শীত পড়ছে ঢাকাতেও। তো যাই হোক, আজকে তো আমাদের 6 নাম্বার অ্যাফোরিজম থেকে আলোচনা করার কথা। আপনারা কি পড়ছেন? একটু পড়াশোনা জি করছেন? স্যার, পড়ছি। জি স্যার। আচ্ছা, আগের ভিডিওগুলো দেখছেন বা দেখতেছেন আপনারা? জি স্যার, দেখেছি। আচ্ছা, গুড। যাই হোক, আমি আপনাদের ভিডিওর সঙ্গে বেশ কিছু কোশ্চেন দিছি, সব কোশ্চেন নিয়ে আলোচনা হয় নাই। সব কোশ্চেন নিয়ে আলোচনা হয় নাই, আস্তে আস্তে হবে। অ্যাকচুয়ালি অর্গাননটা কিন্তু বহুভাবেই পড়া যায়। একটা হচ্ছে সাধারণ পড়া, আর একটা হচ্ছে মোটামুটি গভীর ভাবে পড়া, আর একটা হচ্ছে সুগভীর ভাবে পড়া। অ্যাকচুয়ালি যেহেতু আপনারা নতুন, সেই জন্য আমি খুব বেশি গভীরেও যেতে পারছি না, মোটামুটি গভীরে আমাকে যেতে হচ্ছে। হয়তো তারপরেও আপনাদের যতটুকু আলোচনা করেছি এর আগ পর্যন্ত, সেগুলো নিয়ে কোশ্চিন থাকতে পারে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আগের কোনো অ্যাফোরিজমের বিষয়ে, আপনারা বলতে পারেন। জি, মাসুম বিল্লাহ সাহেব, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? জি, আছি আলহামদুলিল্লাহ। স্যার আমার দুর্ভাগ্য যে গত ক্লাসে আমি থাকতে পেরেছিলাম না। তো গত ক্লাসে 5 নম্বর সূত্রে আপনি একটা মনে হয় পড়াইছিলেন যে উত্তেজক কারণ, উত্তেজক কারণ একটু 1-2 লাইনের ভিতরে একটু কাইন্ডলি বলবেন হুম, বিষয়। ভিডিওটা তো শুনছেন আপনি, না? জি জি। আসলে শব্দটার সাথে কিন্তু এর মানে আছে, উত্তেজনা তৈরি করে। ঠিক আছে, উত্তেজনা তৈরি করে এই ধরনের কারণ, যে কারণগুলোর সাথে মানে অ্যাকচুয়ালি যদি আমি বলি, ওই দিন আপনাদের যে আলোচনাটা করেছিলাম 5 নাম্বার অ্যাফোরিজমে, ওইটা আমি গ্রসলি আপনাদের 8 নাম্বার অ্যাফোরিজম শেষ করে আরেকটা কম্বাইন্ড আলোচনা করব, সেখানে আরো ডিটেল বলবো। হ্যাঁ, তবে আপাতত আপাতত যে বিষয়টা আমি বলতে পারি, যে রোগের মূলত একটা ফান্ডামেন্টাল কজ বলে, যদিও গ্রসলি দুইটা দেখানো হয়, ফান্ডামেন্টাল কজ এবং আপনার হচ্ছে ইয়া মেনটেনিং কজ। হ্যাঁ, এই মেনটেনিং কজটাকে উত্তেজক কারণ সাধারণত বলা হয়। হুম, উত্তেজক কারণ অথবা এটাকে এক্সাইটিং কজ বলে। বেসিক্যালি উত্তেজক কারণ বলতে এক্সাইটিং কজ বলে। যেমন আহ, সব জায়গায় যেটা বলা হচ্ছে যে উত্তেজক কারণগুলা যেগুলোর সাথে আপনার রোগের হঠাৎ উদ্দীপনা তৈরি করে, কোন একটা বিষয়ে হঠাৎ করে উদ্দীপনা তৈরি করে, এটাকে আমরা মেডিকেলের আরেকটা রিসার্চের ভাষায় বলা হয় ট্রিগারিং পয়েন্ট। ঠিক আছে, ট্রিগারিং ফিচার। হুম, এক কথায় যদি আপনাকে বলি, তাহলে ধরেন আপনি আজকে হঠাৎ করে 10 মাইল দৌড়াইছেন। তাহলে কি হলো? আপনার গা হাত পা ব্যথা হলো, তাই না? অর্থাৎ আপনার শরীরের মধ্যে একটা উত্তেজনা তৈরি হলো। ঠিক আছে, উদ্দীপনা তৈরি হলো, আপনার শরীরকে উদ্দীপ্ত করছে এই হঠাৎ করে একটা কাজ করার কারণে। অথবা ধরেন অনেকে মেন্টাল শক, ঠিক আছে, হঠাৎ করে কেউ একজন গুরুত্বপূর্ণ, তার খুব ঘনিষ্ঠ ব্যক্তি মারা গেছে, সে শখে অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, এইগুলা মূলত উত্তেজক কারণ, এক্সাইটিং কজ, বা এগুলাকে ইটিওলজিও বলা হয়। ঠিক আছে,
তারপরে আপনার ধরেন হাতে ব্যথা পেয়েছেন হঠাৎ করে, তো এইগুলা কি করতেছে? আপনার সংবেদনশীলতা তৈরি করতেছে, শরীরের মধ্যে উত্তেজনা তৈরি করতেছে, উদ্দীপনা তৈরি করতেছে। ঠিক আছে, আমি খুব সংক্ষেপে বললাম, যদিও এর ডেপথ আরো গভীর। ঠিক আছে, এই গভীরতা নিয়ে আমরা আলোচনা করব। অ্যাজ ইউজুয়ালি সাধারণত রোগকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল কজ আর একটা হচ্ছে মেইনটেনিং কজ। কিন্তু আরো একটা কজ আছে, সেটাকে বলা হয় এক্সাইটিং কজ। ঠিক আছে, এক্সাইটিং কজ মানে প্রচলিত বইপত্রগুলোতে কিছু ঝামেলা তৈরি করে ফেলছে, যেগুলো আমাদের ক্লিয়ার করতে বেশ কষ্ট করতে হয়। ঠিক আছে, যাই হোক, সমস্যা নাই। আমরা 5 থেকে 8 পর্যন্ত আর একটা গ্রসলি শেষের দিকে আলোচনা করব, কারণ এইটা বোঝাটা খুবই জরুরি, খুবই জরুরি। ঠিক আছে, কারণ রুগী যখন আসবে তখন সে কি নিয়ে আসছে, আপনি কি টাইপের ট্রিটমেন্ট দিবেন সেটা ডিপেন্ড করবে এই কারণগুলোর উপরে। আপনি কি ক্লিয়ার? আমি কি ক্লিয়ার করতে পারছি আপনাকে? স্যার ধন্যবাদ স্যার। কিছুটা হয়েছে স্যার, তবে খুব মিস করছি যে গত দিনের ক্লাসটা। না, মিস করার কিছু নাই, কারণ আমি এই রোগের কারণগুলা নিয়ে আমি আর একটা দেখেন, আপনাকে এই 5 থেকে 8 পর্যন্ত যে অ্যাফোরিজম গুলো আছে, এটা একটা শ্রেণীভুক্ত কজ অফ ডিজিজ বলে, কজ অফ ডিজিজ, রোগের কারণ। হ্যাঁ, এইটার একটা কম্বাইন্ড আলোচনা আমি আর এই 3টা অ্যাফোরিজম নিয়ে এই রোগের কারণ এবং ডেফিনেশন অফ ডিজিজ অ্যান্ড কিউর, রোগ এবং আরোগ্যের সংজ্ঞা, এই 8 পর্যন্ত এটা আছে। এটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি, কিন্তু আমাকে আরো গভীরভাবে আর একটা কম্বাইন্ড আলোচনা করতে হবে। ঠিক আছে, তখন আরো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসে আসি। বই আছে কাদের কাছে? ওকে, ফাতেমা তায়েবা, মাসুম বিল্লাহ, মেহেদি হাসান, জ্যোতিষা, বাস অনেকের কাছে আছে। এখান থেকে একটু সুন্দর করে অনেকের কাছে আছে, আপনারা আস্তে আস্তে মেন বইটা কিন্তু সংগ্রহ করবেন। আমাদের আলোচনার সাথে গাইড বইয়ের সম্পর্কই নাই। ঠিক আছে, কোনো সম্পর্ক নাই। কোনো সম্পর্ক নাই বলতে 2-4 লাইন মিলবে আর ম্যাক্সিমাম মিলবে না। সো গাইড বই থেকে পড়বেন না, মেন বইয়ের কথা বলতেছি। এখান থেকে উম সুন্দর করে পড়বেন মাহফুজুর রহমান। আমি একটু নিচের থেকে বলি, আপনি কি পড়তে পারবেন 6 নম্বর অ্যাফোরিজমটা? যদি না পারেন তাহলে ওই দিন একটু সুন্দর করে পড়ছিলেন শফিকুর রহমান সম্ভবত। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম, জি। স্যার সবাই পেজ নাম্বার 15 স্যার, 15। সবাই হাত হাত নামিয়ে ফেলেন। আমার কাছে তো সামনে তো আপনাদের যে বইটা দিছি ওইটা নাই। অ্যাফোরিজম আচ্ছা স্যার, 6, অ্যাফোরিজম 6। ঠিক। জি 15 স্যার, 15 পড়ছি স্যার। হ্যাঁ 15 15, হ্যাঁ। পেজ। জি, সংস্কার মুক্ত পর্যবেক্ষক যিনি অবাস্তব কল্পনার অসারতা সম্পর্কে ভালোভাবে অবহিত যে তা কখনো অভিজ্ঞতার সমর্থন লাভ করতে পারে না, বিষয়বস্তু অনুধাবনের ক্ষমতা যার খুব বেশি, তিনি প্রতিটি স্বতন্ত্র রোগে দেহ ও মনের স্বাস্থ্যগত পরিবর্তন ব্যতীত আর কিছুই পর্যবেক্ষণ করেন না, রোগ সংক্রমণ বৈশিষ্ট্যসমূহ, দুর্ঘটনা লক্ষণ ইত্যাদি, যা বাহ্যিকভাবে ইন্দ্রিয়সমূহের মাধ্যমে হৃদয়ঙ্গম করা যায়। অর্থাৎ সে শুধু দেখতে পায় সাবেক সুস্থ অবস্থা থেকে রুগ্ন ব্যক্তির বর্তমান বিচ্যুতিসমূহ, যা স্বয়ং রোগী কর্তৃক অনুভূত হয়, আশপাশের লোকজন কর্তৃক উল্লেখিত হয় এবং চিকিৎসক কর্তৃক পর্যবেক্ষিত হয়। ইন্দ্রিয়গ্রাহ্য ও সকল উপসর্গ বেধিকে এর সামগ্রিক পরিসরে প্রকাশ করে। অর্থাৎ তারা একসাথে বেধির একমাত্র সত্য এবং বোধগম্য চিত্র গঠন করে। আচ্ছা, আরো পড়বো স্যার? না না না, আগে আমরা আচ্ছা, থ্যাংক এইটুকু ইউ স্যার। বুঝে নিই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এইটুকু বুঝে নিই। ঠিক আছে, এই অ্যাফোরিজমটার মধ্যে এই অ্যাফোরিজমটা বুঝতে গেলে কয়টা পয়েন্ট জানতে হয়, আমি আপনাদের খালি একটু বলি। যেমন এখানে বলা আছে
সংস্কারহীন বা পূর্ব সংস্কার মুক্ত চিকিৎসক, তাই না? তারপরে বলা জি স্যার। হচ্ছে এখানে বলা হচ্ছে যে রোগ আরোগ্য, তার মানে আরোগ্য কি, সুস্থতা কি সেটা জানতে হবে, অসুস্থতা কি সেটা জানতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে কি রোগ, একক রোগ। একক রোগ বলতে ওইখানে অবশ্য শব্দটা একটু ভিন্ন আছে, আমি এই বইটা খুলে নিই। এই বই সমস্যা হয়েছে যে আমি যে বইটা দেখে পড়তেছি স্বতন্ত্র রোগ, স্বতন্ত্র রোগ বলা হচ্ছে না, স্বতন্ত্র রোগ কি জি স্যার। জিনিস, ঠিক আছে। তারপরে আপনার লক্ষণ কত প্রকার, তারপরে হচ্ছে উম লক্ষণ কিভাবে প্রত্যক্ষ করা যায়, লক্ষণ সমগ্রতা কি, হ্যাঁ। তারপরে জি স্যার। রোগ, এটার কিন্তু আমার ফুটনোট আছে একটা, দেখছেন ফুটনোট? ফুটনোট বোঝেন তো আপনারা, জি স্যার। পাদটিকা বলে বা টিকা বলে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, জি স্যার, জি স্যার। অর্গাননের অ্যাফোরিজমের সঙ্গে কিন্তু ফুটনোট গুলা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। জি স্যার। এই ফুটনোট থেকেও প্রশ্ন আছে, রোগের গুপ্ত কারণ অনুসন্ধান ব্যাপারে হানিম্যানের মতামত কি, ঠিক আছে। অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে পদ্ধতিতে হানিম্যান কেন আহ পূর্ণাঙ্গ বলেন নাই, হ্যাঁ। রোগ দেখা দেওয়ার বা প্রত্যক্ষ লক্ষণ কিভাবে প্রত্যাখ্যাত হয়, এতগুলা প্রশ্ন আছে কিন্তু এই অ্যাফোরিজমটার মধ্যে, হ্যাঁ। জি স্যার। এই অ্যাফোরিজমটার মধ্যে মানে আমাদের বুঝতে হলে দুই তিনটা জিনিস আগে একটু বুঝে নিতে হবে। সর্বপ্রথম হচ্ছে আমাদের বুঝতে হবে যে আপনার আহ, এটাকে বলা হচ্ছে, ইংরেজিতে আছে দেখেন, আন আনপ্রিজুডাইজড, আনপ্রিজুডাইজড একটা শব্দ আছে, অবজারভার, হ্যাঁ। মানে সংস্কার মুক্ত পর্যবেক্ষক। সংস্কার মুক্ত পর্যবেক্ষক কি জিনিস, এইটা বোঝাটা খুব জরুরি, খুবই জরুরি। এবং এই সংস্কার মুক্ত হওয়া একজন চিকিৎসকের জন্য একদম, যেরকম বলে না ফরজ, জি স্যার। একদম একদম ফরজ। মানে ফরজ কত প্রকার আমি বলতে পারতেছি না, বাট স্যার, ফরজের অবশ্য কর্তব্য স্যার। ফরজের অবশ্য কর্তব্য। সর্বোচ্চ ফরজ, হ্যাঁ। জি স্যার। কথা বুঝছেন? তাহলে জি এই স্যার। সব, এই শব্দটা কিন্তু যাতা শব্দ না, হ্যানিম্যান এখানে বলছেন যে আনপ্রিজুডাইজড অবজারভার, ঠিক আছে। এইটা আপনারা জি স্যার। আগে বুঝে নেন যে এটা কেন ফরজ, ঠিক আছে। সংস্কার, পূর্ব সংস্কার, ঠিক আছে। সংস্কার বলতে কি বোঝায় বা পূর্ব সংস্কার বলতে আমরা এক কথায় কি বলতে পারি, একটা মিনিট। কেন বলতেছিলাম এটা? জি, মাসুম বিল্লাহ, আপনি হাত তুলেছিলেন। জি স্যার, সংস্কার মানে আমার কাছে মনে হয়েছে, তার আগে বলি পূর্ব সংস্কার, মানে সংস্কারের পূর্বে হুম। যে কুসংস্কারের ছন্ন ছিল সেটা। আর সংস্কার মানে কোন একটা বিষয় ক্লিয়ার করার পরে, মহাত্মা হানিম্যান ক্লিয়ার করার পরে যে যেভাবে বিষয়টাকে পরিষ্কার করা হয়েছে, স্বচ্ছ করা হয়েছে, সবার সরলভাবে ব্যাখ্যা করে সবার দৃষ্টিগোচর করা হয়েছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে যে সংস্কার। আচ্ছা, হ্যাঁ, সংস্কার বিশেষ বলতে একটা স্বীকৃত পদ্ধতি আর কি, হ্যাঁ। যেমন ধরেন কাউকে সালাম দেওয়া আমাদের দেশে একটা সংস্কার, তাই না, জি স্যার। রীতি, ঠিক আছে। তা আমরা যদি পূর্ব সংস্কার বলতে, আমরা পূর্ব সংস্কার বা সংস্কার মুক্ত, এখানে বলা হচ্ছে সংস্কার মুক্ত, আসলে আনপ্রিজুডাইজ মানে পূর্ব সংস্কার, নট সংস্কার মুক্ত, এটা বলা যায় না। সংস্কার মুক্ত তো হইতে পারে না মানুষ, ঠিক আছে। সংস্কার মুক্ত হয়ে এখন আমাদের দেশের প্রচলিত সিস্টেম সালাম দেয়, আপনি কি বাদ দিয়ে দিবেন নাকি? ঠিক আছে। না স্যার, আর জি। হিন্দুরা নমস্কার করে, নমস্কার করা কি বাদ দিয়ে দিবেন?
এখানে পূর্ব সংস্কার মানে আমি এই কথাটাই বলি, পূর্ব সংস্কার প্রিজুডাইস, এই শব্দটার অর্থ প্রিজুডাইস বা সংস্কার থেকে আসছে এই পূর্ব সংস্কারটা, ঠিক আছে? এইটার অর্থটা এইরকম যে আপনি আগে থেকেই কোনো একটা বিষয়ে একটা ফিক্সড আইডিয়া পোষণ করেন, ঠিক আছে? একটা ফিক্সড আইডিয়া পোষণ করেন এবং সেখান থেকে আপনি সরতে চান না, হ্যাঁ? মানে অনেকটা অন্ধবিশ্বাস, ঠিক আছে? অনেকটা অন্ধবিশ্বাস বা কোনো বিষয় একটা নেতিবাচক বা কোনো বিষয়ে অপরিবর্তনশীল মনোভাব, ঠিক আছে? অপরিবর্তনশীল মনোভাব। এখন আপনি জানেন, আপনি মনে করেন, যেমন আপনারা গেলে দেখবেন যে অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা আপনার প্যাথোলজিক্যাল রিপোর্টের একদমই গুরুত্ব দেয় না। খেয়াল করছেন এটা? প্যাথোলজিক্যাল রিপোর্ট হ্যাঁ গুলোকে স্যার। গুরুত্ব দেয় না কেন? তাদের মধ্যে একটা পূর্ব সংস্কার ঢুকে গেছে যে হোমিওপ্যাথিতে প্যাথোলজিক্যাল রিপোর্ট ইম্পর্টেন্ট না, ঠিক আছে? কিন্তু এইটা হচ্ছে বদ্ধমূল ধারণা হয়ে গেছে অনেকের যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, সো আমার এগুলা না দেখলেও পারবো। অনেকে তো একদম ইয়ে করে বলে, অহংকার করে বলে যে আমার এটা দেখার দরকার নেই, ঠিক আছে? কিন্তু যখন জি স্যার। একটা একটা ক্যান্সারের রোগী বা যখন একটা আপনার ডায়াবেটিসের রোগী যাচ্ছে, তখন কিন্তু ওই ডাক্তারটাই জিজ্ঞেস করছে আপনি কি ডায়াবেটিস চেক করছিলেন? তাহলে কথা আর কাজে কি মিলল? জি না স্যার, অমিল। বা উনি যদি জিজ্ঞাসা করেন যে আপনার ডায়াবেটিস আপনি বুঝলেন কিভাবে? আর টেস্ট ছাড়া কি ডায়াবেটিস বোঝা যায়? না স্যার। বোঝা যায় না। এরকম একটা মানুষের হিমোগ্লোবিন কমে গেছে, একটা মানুষের আপনার টিউমার হয়েছে, আপনি টিউমার চিকিৎসা করতে আসলে সে আপনাকে প্রথমে একটা রিপোর্ট দেখালো যে আমার টিউমারের সাইজটা এরকম, অমুক জায়গার লোক বডির অমুক লোকেশনে আছে, ঠিক আছে? এবং আপনি টিউমার হয়েছে বললেই তো ট্রিটমেন্ট দিতে পারেন না, সেই টিউমারের সাইজটা আপনাকে দেখা দরকার, পরবর্তীতে চিকিৎসা শেষে আপনাকে দেখা দরকার যে টিউমারটা ছোট হলো না বড় হলো, তাই না? তাহলে সেটা বুঝতে জি গেলে স্যার। প্যাথোলজিক্যাল রিপোর্ট লাগবেই। সো আপনি যদি এখন এইটা ধরে রাখেন যে হোমিওপ্যাথিতে প্যাথোলজি রিপোর্টের প্রয়োজন হয় না, তাহলে এইটা হয়ে গেল কি আপনার গোয়ার তুমি, এইটা হয়ে গেল আপনার অন্ধবিশ্বাস, এইটা হয়ে গেল আপনার পূর্ব সংস্কার। আপনি পূর্ব থেকে একটা ধারণা করে বসে আছেন, দরকার নাই। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। তাহলে একজন এই ঠিক এইখানে না, পূর্ব সংস্কার বা একটা মানুষকে যদি, যেটাকে এখানে অবশ্যই এটা ধরাও যায় সংস্কার মুক্ত, ঠিক আছে? এইটা যদি আমরা ধরি, মানে একটা মানুষকে পূর্ব সংস্কার মুক্ত হইতে গেলে তাকে হইতে হয় আত্মিকভাবে পবিত্রতা অর্জন করতে হয়, আত্মিকভাবে পবিত্রতা অর্জন করতে হয়, নিরপেক্ষতা অর্জন করতে হয়। এক কথায় পূর্ব সংস্কারহীন ব্যক্তি মানে নিরপেক্ষ ব্যক্তি। অনেক সময় আমাদের হয় যখন আমরা কেস টেকিং করি বা রোগীর কথা শুনি, তখন যেটা ঘটে, আমার হয়তো কোনো একটা ওষুধের সাথে রোগীর কথা মিলে যাচ্ছে, তখন আমি যদি ধরে নিই যে এই রুগীটা সম্ভবত এইটাই, তখন ডাক্তার কি করে তাকে তার সব কথাকেই ঘুরায় পেঁচায় ওই ওষুধের কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এই যে একটা তার ফিক্সড আইডিয়াটা তৈরি হয়ে গেল, তার ভিতর সে হচ্ছে সংস্কার মুক্ত নয়। এটা আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে মনের মধ্যে এটা করবে, এইটা মনে হয় বেলেডোনার রোগী, এবার বেলেডোনা থেকেই তারা কোশ্চিন করতে করতে ওরে বেলেডোনা বানায়াই ছাড়বেন। কথা বুঝছেন? এই ঘটনাটা হিউজ ঘটে। কিন্তু যেই পূর্ব সংস্কার মুক্ত ডাক্তার সে কি করে, রোগীর কথা শুনতে থাকে, হ্যানিম্যান যেভাবে বলছেন ওইভাবে শুনতে থাকে, শুনতে সে ইন্টারফেয়ার করে না। এরপরে তিনি রেপার্টরি করেন, রেপার্টরি করার পরে মোস্ট পসিবল 4-5টা ওষুধ যখন তার সামনে আসে, তখন তিনি কনফার্ম করার জন্য কিছু কোশ্চিন করেন, ঠিক আছে? অথবা সংস্কারহীন মানে পূর্ব সংস্কার মুক্ত কেন হইতে হয়? পূর্ব সংস্কার মুক্ত এই কারণে হইতে হয়, একটা রুগীকে রুগী হিসাবেই দেখতে হবে। সে যদি আপনার শত্রু হয়, আমরা যে 1 নম্বরে হরিজমে
বলছিলাম যে রোগীকে আরোগ্য করাই একজন চিকিৎসকের একমাত্র দায়িত্ব, তাই না? তাহলে সেই জি রোগী স্যার। কি আপনার শত্রু না বন্ধু না মিত্র না আপনার প্রতিবেশী না আত্মীয়, সেটা দেখার কোনো সুযোগ আছে? ধনী না গরিব, কোনো না সুযোগ স্যার, সুযোগ নেই। কোনো সুযোগ নাই। আপনি যদি সংস্কার মুক্ত না হন, তখন একটা রোগীর চেহারা দেখে আপনার মনে হয় লোকটা গরিব, এর আর টাকা দিতে পারবো। অথবা মনে হইতে পারে ও তো আমার শত্রু, ও এখন ঠেলায় পড়ছো আমার কাছে আসছো। এই গেল গা, আপনার সংস্কার শেষ। ঠিক আছে, আপনি জি স্যার। আনপ্রিজুডাইজ হইতে পারলেন না, আপনি সংস্কার মুক্ত হইতে পারলেন না। অর্থাৎ আপনার ভিতরে রুগী দেখার সময় আমি আর থাকবেন না, আপনি আমিটাকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনি রুগী দেখার সময় শুধুমাত্র আপনি একজন অবজারভার, একজন চিকিৎসক। ঠিক আছে, এখন বুঝতে পারছেন যে জি স্যার। কেন কেন একজন চিকিৎসককে পূর্ব সংস্কার মুক্ত হইতে হয়? জি স্যার। এই জন্যে বারবার বলা হয়েছে, এবং আপনারা পরবর্তীতে পাবেন যে কোন রুগীদের সঙ্গে ডাক্তারকে ব্যক্তিগত সম্পর্কে জড়ানো ঠিক না। একজন বন্ধুত্ব করা বা ভালো ডাক্তার, তার সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে, ভালো ডাক্তার বলে আপনার আপনার আত্মীয় হয়ে গেছে, এবার বাসায় ডেকে তাকে খাওয়াচ্ছেন, সে আপনাকে খাওয়াচ্ছে। ঠিক আছে, এগুলা করলে আপনার ভিতরে এই পূর্ব সংস্কার যুক্ত হবে, আপনি নিরপেক্ষ থাকতে পারবেন না। অর্থাৎ পূর্ব সংস্কারহীন একজন চিকিৎসক সবসময় থাকবে নিরপেক্ষ। অথবা সাপোজ আপনার কাছে একজন ঘৃণ্য, আপনার কাছে সাপোজ আমি বলি গনোরিয়ার একজন রোগী আপনার কাছে আসছে। ঠিক আছে, গনোরিয়া কি ভালো রোগ? গনোরিয়া না স্যার। অধিকাংশ ক্ষেত্রেই হয় বহু মানুষের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করার কারণে, অর্থাৎ যৌন বিকৃতি। তাই আপনি আসার পরে চিন্তা করলেন এই লোকটা বদমাইশ, গেল আপনার ডাক্তারি ওই জায়গায় শেষ। জি স্যার। আপনাকে ডাক্তার হিসাবে ঠিক ডাক্তারের দায়িত্বটা পালন করতে হবে নিরপেক্ষ জায়গায়, সে যাই করুক। কথা বুঝছেন? এই নিরপেক্ষ থাকাটাই হচ্ছে পূর্ব সংস্কার মুক্ত থাকা। সম্ভবত আমি ক্লিয়ার করতে পেরেছি আমার যতটুকু মনে হয়। আপনারা যদি তারপরেও কেউ না বোঝেন, প্রশ্ন করতে পারেন, কারণ এটা আপনাদের মাস্ট, খুবই গুরুত্বপূর্ণ, আপনার সারা জীবনের জন্য এটা গুরুত্বপূর্ণ। স্যার, স্যার বুঝেছি। প্রশ্ন হচ্ছে যে এটাকে মানে কিভাবে লিখবো? বুঝতে পারি নাই। যে নিরপেক্ষ মানে নিরপেক্ষ যেটা বুঝাচ্ছিলেন আর কি, সংস্কার মুক্ত, হ্যাঁ, এটাকে আমরা পাশে কিভাবে লিখবো? এইটাই আপনাকে শেখাবে হচ্ছে অর্গানন। আপনি আপনি তো অর্গাননটা আমরা এই যে বুঝাচ্ছি আপনাকে, আপনি অর্গাননটা বুঝবেন, অর্গাননটা মাথায় রাখবেন। এই জন্য প্র্যাকটিসের সময় অর্গাননের হোমিওপ্যাথির মূল নীতির বাইরে যাবেন না, দেখবেন যে আপনি সংস্কার মুক্ত হয়ে গেছেন। অর্গানন কিন্তু শুধুমাত্র একটা মেডিকেলের বই না, এটা জি আপনার স্যার। আত্মিক উন্নয়ন ঘটাবে। এই যে আজকের যে আলোচনাটা, এটা কি আপনাদের মনে জাগতেছে না যে আমাকে এটা হইতে হবে ডাক্তার হইতে গেলে? জি স্যার। জি স্যার। তাহলে এই জাগরণটা কি অর্গানন আপনাকে দিল না? জি অবশ্যই স্যার। অর্গাননটা হচ্ছে এর ভিতরে একটা আধ্যাত্মিকতাও আছে। কথা বুঝছেন? হ্যানিম্যান যে কত বড় একটা আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন। এই মহাত্মা কিন্তু হ্যানিম্যানকে বলা হয় কি মহাত্মা, মহৎ আত্মা। ঠিক আছে, মহৎ আত্মা একটা মানুষকে এমনি এমনি বলা হয় না। কথা বুঝছেন? যে হ্যানিম্যান সত্যিকার অর্থে যে কত মহৎ ব্যক্তি ছিলেন, এবং পৃথিবীতে মানে আমি মাঝে মাঝে বলি, আপনারা এটাকে অন্যভাবে নিয়েন না।
ঠিক আছে? আমি মাঝে মাঝে বলি, আল্লাহ যদি মেডিকেলের উপরে কোনো নবী পাঠাইতেন, মেডিকেল সায়েন্সের উপরে যদি কোনো নবী পাঠাইতেন, তাহলে অবশ্যই সেটা হয়তো হানিম্যান। কথা বুঝছেন? মানে উনি এত মহৎ, এবং আল্লাহ ওনাকে যেটা দিয়েছেন সেই সিস্টেমটা আপনারা যখন পুরা অর্গাননটা আস্তে আস্তে বুঝবেন, ঠিক আছে, তখন অ্যাস্ট্রোনিস্ট হয়ে যাবেন যে এইটা কেমনে সম্ভব, এইটা কিভাবে সম্ভব। ঠিক আছে, এইটা এত একটা হাইয়েস্ট আইডিয়াল অফ কিউর কিভাবে হলো। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা বুঝতে চাইলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা পূর্ব সংস্কার মুক্ত হইতে হবে। যে উনি বলতেছেন যে একজন পূর্ব সংস্কার মুক্ত একজন চিকিৎসক, ঠিক আছে, তার 6 নম্বর অ্যাফোরিজমে বলতেছেন যে উনি কি করবেন, যে যেটা মানে এক কথায় যেটা হয় যে সেটা হচ্ছে একজন ব্যক্তির স্বাভাবিকতা থেকে বিচ্যুত হওয়ার পরে, ঠিক আছে, যে রোগ লক্ষণ চিত্র তৈরি হয়, লক্ষণ চিত্রাবলী তৈরি হয়, সেইটা ছাড়া উনি একজন রোগীর মধ্যে, একজন অসুস্থ ব্যক্তির মধ্যে আর কিছু দেখতে পান না। ঠিক আছে, কার জন্য মাইক্রোফোন খোলা আছে, একটু বন্ধ করে। অর্থাৎ একজন অসুস্থ ব্যক্তির মধ্যে তিনি, এক কথায় যদি আমি প্রকাশ করি, তিনি লক্ষণ বা চিহ্ন ছাড়া আর কিছুই খুঁজে পান না। হ্যাঁ, এইটা হচ্ছে একজন যদি কেউ পূর্ব সংস্কার মুক্ত হয়, ঠিক আছে, সেই একজন ব্যক্তির, সেই একজন অবজারভারের বৈশিষ্ট্য হবে এইটা। ঠিক আছে, এবং উনি কিভাবে সেটা বুঝবেন, সেটা হচ্ছে বুঝবেন হচ্ছে রোগী নিজে তাকে বলবেন, অথবা রোগীর আত্মীয় স্বজন বা আশপাশে থাকা লোকজন তাকে বলবেন, অথবা তিনি কিছুটা পরীক্ষা নিরীক্ষা করে বোঝার চেষ্টা করবেন। মানে এই অ্যাফোরিজম থেকে আমরা মূলত বুঝতে পারতেছি, ঠিক আছে, যে এক কথায় যদি প্রকাশ করি এই অ্যাফোরিজমটা, তাহলে রোগ অবস্থার অনুভবযোগ্য সমস্ত চিহ্ন, স্বাস্থ্য থেকে বিচ্যুতি ও লক্ষণ, রোগটি তার সমগ্রতা তুলে ধরে, রোগটির সমগ্রতা তুলে ধরে। ঠিক আছে, এইখানে আমাদের ইয়ে কি বিচ্যুতি, স্বাস্থ্য থেকে বিচ্যুতি। ঠিক আছে, এখানে হ্যানিম্যান ব্যবহার করছেন ট্রান্সফরমেশন অফ হেলথ। ঠিক আছে, অর্থাৎ স্বাস্থ্যের ট্রান্সফরমেশন। হ্যাঁ, ট্রান্সফরমেশন, এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, ট্রান্সফরমেশন। ঠিক আছে, অর্থাৎ স্বাস্থ্যের মধ্যে যে পরিবর্তনটা ঘটায় সেটাকে উনি বলতেছেন লক্ষণের মাধ্যমে প্রকাশিত হয়, এবং সেই লক্ষণটা কিভাবে একজন অবজারভার পাবে, তিনি পাবেন হচ্ছে, ঠিক আছে, লেফট বাই পেশেন্ট হিমসেলফ। অর্থাৎ রুগী যেটা বলবে আর পারসিভড বাই দোজ অ্যারাউন্ড হিম অ্যান্ড অবজার্ভ বাই দ্য ফিজিশিয়ান। অর্থাৎ রুগীর আশপাশে থাকা লোকজন যারা আছে তারা বলবেন, এবং তিনি নিজে কিছু পরীক্ষা নিরীক্ষা করে পাবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমাকে বুঝতে হবে যে স্বাস্থ্য থেকে বিচ্যুতি যদি রোগ হয়, ট্রান্সফরমেশন যদি রোগ হয়, তাহলে সুস্থতা কি বা স্বাস্থ্য কি। সেই স্বাস্থ্য থেকে বিচ্যুতিটা বুঝতে গেলে আমাকে আগে বুঝতে হবে স্বাস্থ্য কাকে বলে হোমিওপ্যাথিতে, বা সুস্থতা কি জিনিস। এমনিতে প্রচলিত নিয়মে সুস্থতা কি জিনিস আপনাদের ভিতরে একটু কেউ বলেন তো, একটু হাত সাধারণত তুলে স্যার বলবেন। জি বলেন। মোহাম্মদিয়া মেডিকেল হল, জি আপনি বলেন। ধন্যবাদ স্যার। আসলে সুস্থতা বলতে আমরা জীবনের শক্তির স্বাভাবিক ক্রিয়াকে বুঝিয়ে থাকি আর কি, স্বাভাবিক চলাফেরা এবং ক্রিয়াকালকে বুঝি। এখন আর একটা প্রশ্নের জন্ম দিলেন আপনি, সেটা হচ্ছে স্বাভাবিকতা কি। আচ্ছা যাই হোক, তারপরে আমি ফাতেমা তাইয়েবা, আপনি বলেন।
জীবনী শক্তির যে ব্যালেন্সপূর্ণ জীবন ব্যবস্থা সেটাই হচ্ছে সুস্থ অবস্থা। আচ্ছা, ওকে। তারপরে মাসুম বিল্লাহ, আপনি বলেন আরেকবার। ধন্যবাদ স্যার। স্যার, যখন একজন মানুষের দেহ, মন এবং প্রাণ বিনা বাধায় স্বতঃস্ফূর্ত ভাবে যখন চলাচল করে কোন রকম বাধা ছাড়াই, তখন তাকে বলা হয় স্বাস্থ্য, আচ্ছা, ঠিক এবং আছে। সে ব্যক্তিটা হলো সুস্থ ব্যক্তি। আচ্ছা, জি, আপনি অনেকটা কাছাকাছি বলছেন। তারপরে নাজমুল হাসান, আপনি তুলেছেন সম্ভবত। জি স্যার, দেওয়ার জন্য। সুস্থতা বলতে আমরা যেটা বুঝি যে আমাদের শারীরিক এবং মানসিক যে ভারসাম্যতা বজায় রাখা, এটাকে সুস্থতা বলে। আচ্ছা, ওকে। হ্যাঁ, মোটামুটি ইয়েতে এখন আমরা এই সুস্থতা বোঝার জন্য দুইটা জিনিস বুঝবো, আমাদের এটা বুঝে নিতে হবে একটা কারণে। আচ্ছা দেখেন, আহ চিকিৎসা, আমাদের যে 5টা মৌলিক অধিকার আছে তার মধ্যে একটা অধিকার আছে না, চিকিৎসা মানে সুস্থ হওয়া, আছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, সাইফুর রহমান, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? না, ওই সুস্থ অবস্থা নিয়ে প্রশ্ন করছিলেন না, ওইটাই আর কি। জি, বলেন। সুস্থ অবস্থা হচ্ছে যে রোগীর শরীর, মন এবং আবেগে মানে হ্যাপিনেস থাকাটা হচ্ছে সুস্থ অবস্থা, এবং পাশাপাশি সমাজের সাথে তার যে একটা সম্পর্কটা, এটা যদি স্বাভাবিক অবস্থায় থাকে তখন আমরা সুস্থ অবস্থা বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। আপনার আপনার প্রশ্নের উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট, আর একটু, তবে অ্যাপ্রোপ্রিয়েটের মধ্যে একটু সামান্য ঝামেলা ঢুকে গেছে, আমি এটা বলতেছি, যাই হোক। তারপরে ফারজানা আক্তার, আপনি বলেন আপনাদের আসসালামু কনসেপ্ট। আলাইকুম। জি, আপনাদেরকে কেন জিজ্ঞেস করতেছি, কারণ এইগুলাই হচ্ছে আপনাদের পূর্ব সংস্কার, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। সালাম। জি, স্যার, সুস্থতা হলো এমন একটি অবস্থা যেখানে আপনি শরীর ও মনে আনন্দ অনুভব করবেন এবং দৈনন্দিন কাজগুলো কোনো ক্লান্তি ছাড়াই সম্পূর্ণ করবেন। আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, আপনার নেটওয়ার্কে বোধহয় ঝামেলা হচ্ছে। স্যার, এখন বোঝা যাইতেছে? জি, জি। স্যার, আমি বলতে চাচ্ছি সুস্থতা হলো এমন একটি অবস্থা যেখানে আপনি শরীর ও মনে আনন্দ অনুভব করবেন এবং দৈনন্দিন কাজগুলো কোনো ক্লান্তি ছাড়াই সম্পূর্ণ করতে পারবেন। হ্যাঁ, প্রায় কাছাকাছি উত্তর। তারপরে আপনার আজহারুল ইসলাম। জি স্যার, স্থিতিশীলতা। আপনার কথা কেটে কেটে আসতেছে, আপনার পরে একটু নেটওয়ার্কে গিয়ে বলেন। ফখরুল আলম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। WHO এর মতে যে সংজ্ঞাটা সেইটাই বলি, যে শারীরিক, মানসিক, আত্মিক, সামাজিক ভাবে যখন মানুষ সুস্থ, তিনি হচ্ছেন সুস্থ মানুষ। জি, ধন্যবাদ। একটা কাছাকাছি হয়েছে উত্তর, অনেকটা পারফেক্ট। আচ্ছা, আমি একটু দ্রুত জিজ্ঞাসা করি কারণ আলোচনা না হলে ইয়ে হয়ে যাবে। তারপরে আব্দুল্লাহ বিন আনসারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, হোমিওপ্যাথিক ব্যবস্থায় সুস্থতা বলতে শারীরিক, মানসিক এবং আবেগীয় এই তিনটার আপনার এই জ্বালাপোড়ায় রোগ এবং মানসিক প্রশান্তি, এগুলি সবকিছু মিলে বোঝায় স্যার সুস্থতা। আচ্ছা, জি, কাছাকাছি। তারপরে জ্যোতি শাহ নাকি জলি শাহ, সাহা। নমস্কার স্যার। জি, আমি সুস্থতা বলতে বুঝি আমাদের দেহ, মন এবং পারিবারিক সমাজের সাথে সবাই একমত থাকাটাই আমি সুস্থতা মনে করি। জি, ধন্যবাদ। রোকসানা, আপনি বলেন। সুস্থতা হলো এমন একটি অবস্থা যেখানে জীবনী শক্তি স্বাভাবিক ও সুষমভাবে কাজ করে,
ফলে দেহ, মন ও আবেগ সব দিক থেকে মানুষ স্বাভাবিকভাবে কাজ করে, এটাকে আমি সুস্থতা বলবো। জি, ধন্যবাদ। তারপরে সাবিকুন নাহার, আপনি বলেন। আসসালামু আলাইকুম। অনেক সুস্থতা বলতে সংক্ষেপে যদি বলি তাহলে দেহ এবং মনের স্বাভাবিক সাম্যাবস্থাকে বুঝাতে পারি। জি, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি অনেকগুলো কারণে। একটা হচ্ছে যে আপনারা যেন বলতে শেখেন, ঠিক আছে। আর একটা হচ্ছে যে এই পূর্ব সংস্কার, এইগুলো হচ্ছে পূর্ব সংস্কার। আপনারা সবাই হাত নামায় ফেলেন। এই পূর্ব সংস্কার থেকে আমাদের মুক্তি সঠিকটা শিখতে হবে। এই যে অর্গানন কিভাবে শেখায় দেখেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সবাই হাত নামায় ফেলেন, আমি এবার আমার উত্তরে আসি। হ্যাঁ, এখন পূর্ব সংস্কারটা অ্যাকচুয়ালি কি আমাদের, তারা কি আমাদের এই ইয়েটা কি বলে, স্বাস্থ্যটা কি আমাদের প্রচলিত সিস্টেমে কি বলে, আগে আমরা এটা বুঝার চেষ্টা করি। যেমন স্বাস্থ্যের সংজ্ঞা WHO যেটা দিছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে, সেটা জি হলো স্যার। যে স্বাস্থ্য হলো সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার একটি অবস্থা, কেবল রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়। ঠিক আছে, মানে রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নেই, সেখানে শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার একটি অবস্থাকে বলা হয় স্বাস্থ্য। হুম, এবং বলতেছেন কি, জাতি, ধর্ম, রাজনৈতিক বিশ্বাস, অর্থনৈতিক, সামাজিক অবস্থার পার্থক্য ছাড়াই সর্বোচ্চ উম অর্জনযোগ্য স্বাস্থ্যের মান উপভোগ করার প্রতিটি মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটি। এটা হচ্ছে WHO এর সংজ্ঞা, এবং এটাই পড়ানো হয় মেডিকেলে। সুস্থ বলতে কি বোঝায়, ঠিক আছে, সুস্থ বলতে কি বোঝায়। এখানে এই কথাটা আপনাদেরকে একটু বুঝে নিতে হবে, এই কারণে যে আপনার প্রচলিত ব্যবস্থা এবং হোমিওপ্যাথিতে স্বাস্থ্যের সংজ্ঞা আলাদা, ঠিক আছে, স্বাস্থ্যের সংজ্ঞা আলাদা। হোমিওপ্যাথিতে স্বাস্থ্যের সংজ্ঞা বলতে বোঝায় ফ্রিডম, ঠিক আছে, ফ্রিডম, স্বাধীনতা, একদম স্বাধীন, মুক্ত, বেদনাহীন, কষ্টহীন। স্বাধীন, মুক্ত, বেদনাহীন, কষ্টহীন একজন ব্যক্তি। এবং একজন ব্যক্তি বলতে কি বোঝাচ্ছে, সে তার শারীরিক ভাবে সে স্বাধীন, সেখানে তার শরীরে কোনো ব্যথা, বেদনা, যন্ত্রণা নাই, ঠিক আছে। আচ্ছা, কেটে দিলেও যদি ফোন দেয়। কি স্যার মিউট আছে মনে হয় আপনার? থ্যাংক ইউ। স্যারের কল আসছে। শারীরিকভাবে একজন ব্যক্তি মধ্যে কোনো ধরনের ব্যথা, বেদনা নাই, সে স্বাধীন, মুক্ত, ফ্রিডম, শারীরিকভাবে সে ফ্রিডম অনুভব করে, প্রশান্তি অনুভব করে, ঠিক আছে। ফ্রিডম ফ্রম পেইন ইন দ্য ফিজিক্যাল বডি, অর্থাৎ শারীরিকভাবে তার মধ্যে কোনো ধরনের অসুস্থতা নাই, সে একদম মুক্ত, স্বাধীন, তার মধ্যে কোনো ব্যথা বেদনা নাই। ধরেন কেন এটা, এই কারণে যে একজন ব্যক্তির যদি শরীরে প্রচন্ড ব্যথা থাকে, তাহলে তার চিন্তা, ভাবনা, কাজ, কর্ম সবকিছু সবকিছু স্থবির হয়ে যায়, সবকিছু স্থবির হয়ে যায়, তাই না? একটু জিনিসটা অনুভব করার চেষ্টা করেন। ধরেন একজন দাঁতের ব্যথায় পাগল প্রায়, আমরা বলি পাগল প্রায়, সেই সময় আপনি যদি তাকে বলেন চলো একটু ঘুরে আসি, তখন তার মেজাজটা কেমন হবে? সে কি ওই সময় স্বাধীন? সে কি ওই সময় হ্যাপি? সে কি ওই না সময় স্যার। মুক্ত জি না স্যার। সবকিছু থেকে? সে চরম বিরক্ত। জি। এটাই হচ্ছে তার ফিজিক্যাল বডিতে অসুস্থতা। আচ্ছা, আমরা আরেক ধরনের অসুস্থতা পাই, সেটা হচ্ছে আবেগীয় স্তরে, ঠিক আছে। আবেগীয় স্তরের মেন বিষয়টা হচ্ছে প্যাশন, ঠিক আছে, ফ্রিডম ফ্রম প্যাশন অন দ্য ইমোশনাল প্লেন, ঠিক আছে।
যেটা তাকে মানে শান্ত থাকতে দেয় না, যেটা তাকে অস্থির করে তোলে। এটা তাকে শান্ত থাকতে দেয় না, অস্থির করে তোলে। যেরকম ধরেন একজনের হঠাৎ করে আহ ওই যে যেটা বলতে চাই, ঘনিষ্ঠ একজন বন্ধু মারা গেছে, সেই সময় যদি তাকে বলেন যে চলো সিনেমা দেখে আসি, সে কি করবে বলেন তো? আপনাকে পিটাবে না ধরে, আরো জি উল্টা স্যার। পিটানি খাবে। অর্থাৎ ফিজিক্যালি কোনো প্রবলেম হয় নাই, সে ফিজিক্যালি খুব ভালো আছে, কিন্তু সে আবেগে, তার আবেগ অনুভূতিতে চরম একটা ক্লান্তির মধ্যে আছে, চরম একটা ব্যথা অনুভব করতেছে বুকের মধ্যে। বুকের মধ্যেও তো ব্যথা অনুভব করে, তাই না? বুকে ব্যথা মানে তো শুধু হার্টের পেন না, তার ফিলিংস, তার আবেগ, সেখানে সে বিপর্যস্ত। অথবা একজনের বাসায় চুরি হয়েছে, সে এখন তার খুব দামি গয়না নিয়ে চলে গেছে, এখন তার একটা বাচ্চাও যদি বলে যে আম্মু খিদা লাগছে, তখন সে মহিলাও, মা সবচেয়ে পৃথিবীর একটা অনন্য ধৈর্যশীল ব্যক্তি, তখন সেও ধৈর্য বিচ্যুত হয়ে যায়, কারণ তার আবেগের জায়গাটাতে সে বিপর্যস্ত। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইমোশনাল একটা স্পেয়ার বলে, ইমোশনাল প্লেন, ইমোশনাল স্তর। ঠিক আছে? এই ইমোশনাল সাধারণত মানুষের আম, আহ, চাহিদা, লোভ, লালসা এগুলোর সাথে যুক্ত থাকে, মোহ এগুলোর সাথে যুক্ত থাকে। ঠিক আছে? অথবা কেউ প্রেমে ছ্যাঁকা খাইছে, খাওয়ার পরে সে কি করতেছে, মদ খেয়ে মাতাল হচ্ছে, এটাও একটা ইমোশনাল প্লেনের বিশৃঙ্খলা। অর্থাৎ এখানে তার স্বাধীনতা নাই, সে এখানে বেদনা অনুভব করতেছে। এটা অর্থ হচ্ছে সে রোগাক্রান্ত, সে সুস্থ নয়। এইখানে যে ব্যক্তিটা সুস্থ, ঠিক আছে, শারীরিক অংশে যে তার, যার কোনো ব্যথা বেদনা নাই, সে যে প্রশান্ত অনুভব করতেছে, আবেগের স্তরে যার কোনো ব্যথা বেদনায় প্রশান্ত অনুভব করতেছে, এই দুইটা পর্যায়ে সে সুস্থ। আর একটা আছে, সেটা হচ্ছে মানসিক স্তর। ঠিক আছে? মানসিক স্তর, ফ্রিডম ফ্রম, এটা মানসিক স্তরটা একটু পিকুলিয়ার। ঠিক আছে? পিকুলিয়ার এই জন্য যে ফ্রিডম ফ্রম সেলফিশনেস ইন দ্য মেন্টাল স্পেয়ার রেজাল্টিং ইন ইউনিফিকেশন উইথ ট্রুথ। ঠিক আছে? এটা খুবই একটা গভীর বিষয়। এইটাই হচ্ছে মহাত্মা। আবেগের স্তর পর্যন্ত মানুষ সুস্থ থাকতে পারে, কিন্তু মেন্টাল স্পেয়ারের সুস্থতা, পরিপূর্ণ সুস্থ থাকাটা বর্তমান সময়ে খুবই দুষ্কর, অতীতেও দুষ্কর, আগাগোড়াই এটা দুষ্কর। এটা এমন একটা অবস্থা যেখানে ইগো, মানুষের যে ইগো আছে না, ইগো বলে, ইগোইস্টিক জি ইগো, স্যার। ঠিক আছে, এখানে স্বার্থপরতা, আমিত্ব, তারপরে হচ্ছে আপনার এটাকে কি বলবো, উম, আত্মঅহংকার নাকি স্যার? অহংকার, দাম্ভিকতা, অহংকার, ঠিক আছে, জি স্যার। এই বিষয়গুলা থেকে যে মুক্ত। ঠিক আছে? এই জন্য কোরআন শরীফেও বলা হয়েছে যে যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। দেখেন কথাগুলা কি মিল! জান্নাত জি মানে স্যার। কি? প্রশান্তি না, শান্তি আর শান্তি, তাই না? পিস। জি, জি স্যার। ঠিক আছে? পিস। তাহলে এইখানে আসাটাও কিন্তু মানুষের জন্য বেশ সাধনার বিষয়। ঠিক আছে? মানুষের জন্য বেশ সাধনার বিষয়। এইটাই আপনাকে হোমিওপ্যাথি ডাক্তার, যদি আপনি সত্যিকার অর্থে হোমিওপ্যাথি ডাক্তার হইতে চান এবং অর্গাননটা আপনি আস্তে আস্তে ফলো করেন, প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার ভিতরে এই গুণগুলা এমনিতেই অর্জন করবে। ঠিক আছে? তাহলে এটা কি মানসিক স্তরে তার ভিতরে কোনো ধরনের স্বার্থপরতা থাকবে না, কোনো ধরনের আপনার ইগো থাকবে না,
অহংকার থাকবে না, ইগো বলতে অহংকার আমরা যেটা বলি, অহংকার থাকবে না, এখান থেকে সে থাকবে ফ্রিডম। ঠিক আছে, সে কোনো কাজ স্বার্থের জন্য করবে না। ঠিক আছে, সে এইটার ফলশ্রুতিতে কি হবে এইটা আমরা বুঝবো কিভাবে? রেজাল্টিং ইন ইউনিফিকেশন উইথ ট্রুথ, সত্যের সঙ্গে সে মিক্সড হয়ে যাবে, সত্যের সাথে তার একটা সখ্যতা তৈরি হবে, অর্থাৎ সত্য স্রষ্টার সান্নিধ্যে যাবে সে। কথা বুঝছেন? এই হচ্ছে আপনার মানসিক শান্তি, মানসিক প্রশান্তি। ঠিক আছে, তাহলে আমরা সুস্থতা বলতে কি বুঝি বা স্বাস্থ্য বলতে কি বুঝি? শারীরিক স্তরে তার কোনো ব্যথা বেদনা থাকবে না, যন্ত্রণা থাকবে না, মানসিক ভাবে তার মানে আবেগের স্তরে তার কোনো ব্যথা বেদনা যন্ত্রণা থাকবে না, এবং তার আত্মিক স্তরে মানসিক স্তরে কোনো ব্যথা বেদনা যন্ত্রণা বলতে স্বার্থপরতা, ঠিক আছে, সেলফিশনেস, তারপরে আপনার ইগোইজম, এইগুলা থাকবে না, এইগুলা থেকে সে মুক্ত থাকবে। সে হচ্ছে সুস্থ, পরিপূর্ণ সুস্থ ব্যক্তি, পরিপূর্ণ। কথা বুঝছেন? সুতরাং বর্তমান সমাজে পরিপূর্ণ সুস্থ ব্যক্তি পাওয়াটা খুবই দুষ্কর, এবং এই পরিপূর্ণ সুস্থতা একজন আমাকে জিজ্ঞাসা করলেন না যে এটা কিভাবে হওয়া যায়, এই যে নিরপেক্ষতা। ঠিক আছে, এই নিরপেক্ষতা 100% নিরপেক্ষ হতে গেলে আপনার পরিপূর্ণ সুস্থ হতে হবে, অর্থাৎ আপনার শারীরিক, মানসিক এবং আবেগীয় সমস্ত স্তরে এটা হচ্ছে চূড়ান্ত চূড়ান্ত। তখন তো আপনি মহাত্মা হয়ে যাবেন। ঠিক আছে, মহাত্মা হওয়াটা ছোট, এটা কয়েক কোটি মানুষের মধ্যে একজন দুইজন হয়। ঠিক আছে, আমরা তো সবাই মহাত্মা হতে পারবো না, কিন্তু চেষ্টা তো করতে পারবো। এই চেষ্টাটাই আপনাকে নিয়ে যাবে এই যে সেই সংস্কার, পূর্ব সংস্কার মুক্ত ডাক্তার তৈরি করতে। তাহলে সুস্থতার সাথে পূর্ব সংস্কারের একটা গভীর সম্পর্ক আছে, তাই না? তাহলে স্বাস্থ্য বা সুস্থতা কাকে বলে আপনার কি ক্লিয়ার হয়েছে? আমি কি ক্লিয়ার করতে পারছি? জি স্যার। এখন আপনারা 1 নাম্বার অ্যাফোরিজমের সাথে মিশান। জি স্যার, অনেক সুন্দরভাবে বুঝছি আমরা। 1 নাম্বার অ্যাফোরিজমের সঙ্গে মিশান। একজন চিকিৎসকের একমাত্র দায়িত্ব তাকে পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে আনা। ঠিক আছে, এবং 2 নাম্বার অ্যাফোরিজমে কি বলতেছেন সেটার সঙ্গে মিলান, দেখবেন যে আপনারা কত বড় দায়িত্ব নিতে যাচ্ছেন। এবং হোমিওপ্যাথি সেটা করতে পারে। হোমিওপ্যাথিতে বহুত নজির আছে, বিশেষ করে আমরা বাচ্চাদের ক্ষেত্রে প্রচুর দেখি। একটা দুষ্টু বাচ্চা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করার পরে শান্ত হয়ে গেছে, একদম ভালো ভদ্র হয়ে গেছে। বড় মানুষের ক্ষেত্রে একটু কম ঘটে, তুলনামূলক উদাহরণ কম, তারপরেও আছে, অনেক আছে, অনেক আছে। আমরা বহু মানুষের দেখছি, এবং আমরা এমনও দেখছি একজন হাজবেন্ড তার ওয়াইফের উপরে প্রচুর নির্যাতন করে, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে, মানে এটা একটা প্র্যাকটিক্যাল ঘটনাই বলি, যে একজন আসছিল তার ওয়াইফ ট্রিটমেন্ট করতে, হাজবেন্ড আসে নাই, তার ওয়াইফ ট্রিটমেন্ট করতে যায়। আমরা ইনভেস্টিগেশন করতে করতে জানলাম যে তার রোগের একটা কারণ হচ্ছে পারিবারিক সমস্যা। ঠিক আছে, এবং তার হাজবেন্ড খুব নির্যাতন করে। তো পরে এগুলো শুনতে শুনতে উনি হুট করে বললেন যে আমার হাজবেন্ডের জন্য কোনো ওষুধ দেওয়া যায় না, তার তো এইগুলা। ঠিক আছে, তার হাজবেন্ডের ইনফরমেশন গুলা নিয়ে কেস টেকিং করার পরে তাকে ওষুধ দেওয়া হলো, এবং দেওয়ার পরে সেকেন্ড টাইমে যখন আসলো সে বললো যে তার হাজবেন্ড তার প্রতি অনেক কেয়ার হয়েছে, অনেক কেয়ার নেই এখন। কথা বুঝছেন? স্যার, জি বলেন। বাচ্চা দুষ্টামি করে, এটাতে কি কি অসুখ? ছোট বাচ্চা। না, দুষ্টামি, সব দুষ্টামি অসুখ না। দুষ্টামির একটা লেভেল থাকে, বাচ্চারা কিছুটা দুষ্টামি করবে। ঠিক আছে, এবং সেই বাচ্চাদের দুষ্টামিটা অসুখ কিনা সেটা বুঝবেন কিভাবে? সেটা বুঝবেন হচ্ছে আপনার তার কৌতূহল বশত সে কিছু কাজ করতেছে,
ঠিক আছে, তার কৌতূহলের ডেপথটা, তার কৌতূহলটা কি, গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য। সে যদি তার কৌতূহলটা এরকম হয় বটি দিয়ে কোপ মারলে কি হয় একটু দেখি তো, ঠিক আছে, তাহলে বুঝবেন যে এটা একটা রোগ। ঠিক আছে, আর বুঝছি যদি কথা মানে বলে স্যার ওটা কোনো অথবা সমস্যা? আমি এখন যেখানে বসে কথা বলতেছি আমার ঠিক উপরেই একটা এই মেন্টাল বাচ্চা আছে, মানে রোগী, আমি বলবো সে রাত 12টা 1টা নাই, 3টা 2টা 4টা 5টা নাই, মানে উপরে সে যে কি ফেলে না ফেলে, কত জোরে শব্দ করে, হাঁটে মনে হয় লাফায় লাফায়, মানে মাথা নষ্ট। কথা বুঝছেন? তো এখন এক কথায় যারা একটা কাজ করার সময় একটু চিন্তা করে, বাচ্চাদের মধ্যেও তো চিন্তা আছে, ঠিক আছে, তো যেটা যেটা তার সবসময় একটা জিনিস আছে যে একটা স্বাভাবিক একটা অস্বাভাবিক, স্বাভাবিকতার মাত্রা যেটাই লঙ্ঘন হবে সেটাই হচ্ছে অসুস্থ, রোগ, মানে রোগী বলা যায়। ঠিক আছে, স্বাভাবিক অবস্থায় হচ্ছে সে ওবিডিয়েন্ট হবে, ঠিক আছে। যেমন একটা বাচ্চাকে আপনি বলতে দুষ্টামি করতেছে, আপনি নিষেধ করলেন যে বাবা এটা করো না, সে থেমে গেল, ও অসুস্থ না। কিন্তু আপনি বললেন যে এটা করো না, সে থামলই তো না, বরং আরো বেশি বেশি করতে লাগলো। এটা এই টাইপের রোগ, এটা রোগ পর্যায়ে আছে, বুঝছেন? আচ্ছা, যাই হোক, মোটামুটি আমি সম্ভবত আপনাদের অসুস্থতার ব্যাপারে ক্লিয়ার করতে পারছি কিনা, স্বাস্থ্য জি কাকে স্যার। বলে। জি স্যার। জি জি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ইয়া স্যার, বেয়াদবি নেবেন না। মানে মনের মধ্যে কথাটা ধরে রাখতে পারতেছি না। জি গত 1 মাস আগের মানে আমার চেম্বারের আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। সেটা হচ্ছে আমার একটা পেশেন্ট, একদম ইয়াং একটা ছেলে আসলো, জি 25-26 বছর বয়স। তো ও এসে বলল যে আমার যৌন সমস্যা, এরকম আমি টাইম পাই না। তো ওর সাথে কথাবার্তা বললা, ওর চতুরতা, ওর ওঠা বসা, তাকানো সবকিছু খুব চতুর প্রকৃতির। তো আমি ওকে আমার মনের কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম যে আপনি কি বাইরে বাইরে খাওয়া দাওয়া করেন নাকি? তো উনি বললো যে হাইসা বললো যে হ্যাঁ হ্যাঁ। তা আমি বললাম কিরকম, খুব বেশি? বললো যে হ্যাঁ খুব বেশি। তো তখন আহ, আমার মনে হইতেছিল ওর মানসিক বিষয়ের উপরে আমার ওষুধ দেওয়া উচিত। কিন্তু কি দেই তখন ডাক্তার হাসান মির্জা, ওনার 60 বছরের অভিজ্ঞতা বইটাতে আমি একদিন দেখছিলাম যে একটা মেয়ে এসে ওনাকে বলছে যে আমার হাজবেন্ড মদ খায় এবং এর জন্য আমার সংসার ভাঙা ভাঙা অবস্থা। তো উনি ন্যাক্সভম উচ্চ শক্তি দিছিলেন। তো পরে স্বামী স্ত্রী একসঙ্গে আসছে এবং স্বামী বলছে যে যে জিনিস খাইলে সংসার ভেঙে যায় সে জিনিস কেন খাবো। এটা ওনার বইতে আমি দেখছিলাম, ওই ঘটনাটা আমার স্মৃতিতে চলে আসলো। তখন ও যেহেতু চালাক চতুর এবং খুব গোপন পথে চলে, আমি উচ্চ শক্তিতে আপনার থুজা দিলাম এবং বললাম যে তুমি এটাই 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 আপনি খান, আপনার যৌন শক্তি ভালো হয়ে যাবে। এটা বলে আমি ওকে পাঠাই দিলাম। তো এরপরে ও 20-25 দিন পরে আসছে। আসার পরে বলতেছে যে মা, আপনি আমার কি ওষুধ দিয়েছেন, আমি এই কয়েকদিনের মধ্যে ওই ওই ওনার ওনার কাছে আর যাই নেই, একবারও যাই নেই, আপনি ওষুধটা আমার আবার দেন। মানে আমি অবাক হয়ে গেছি। সে বলতেছে আমি এই কয়েকদিনের মধ্যে আর যাই নাই, আপনি ওই ওই ওষুধটাকে আমার আবার দেন। মানে হোমিওপ্যাথি যে কত সত্য, কত সত্য, এটা আমার জীবনে আমি একেবারে বাস্তব দেখলাম এটা। হ্যাঁ, আপনারা আরো দেখবেন ইনশাল্লাহ। আপনি তো অলরেডি প্র্যাকটিস করেন, এটা তো নিউ ফার্স্ট ইয়ারের ক্লাস। ও না না স্যার, আমি আজই নতুন, আমার এক ফ্রেন্ড আমাকে দিছে যে এখানে মানে ক্লাস হয়, আমি কোন সময় হয় বুঝে উঠি না। তো এখন আজকে হঠাৎ করে দেখি যে ইয়ে হচ্ছে, আমি ঢুকছি। ঢোকার পরে আপনার কথাগুলা, আমি ফিলোসফিতে বি অনার্স মাস্টার্স। তো জি আধ্যাত্মিকতার একেবারে পরিপূর্ণ প্রতিচ্ছবি আপনার কথার মধ্যে। আপনি যখন বলছেন যে মহাত্মা হ্যানিম্যান যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন, যে ইয়া মানে ডাক্তার হিসেবে, ডাক্তার নবী, তাহলে মহাত্মা হুম, হ্যানিম্যানকে দিতেন। তো এই সূত্র ধরে আমি আমি যখন প্রথম স্টাডি শুরু করলাম, আমার মনে খুব কৌতূহল ছিল এই মানুষটাকে নিয়ে, যে উনি কেন মহাত্মা। তো এটা গবেষণা করতে 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 ইন্টারনেট, চ্যাট জিপিটি, বইতে সব জায়গায় খুঁজতেছি। খুঁজতে খুঁজতে একদিন আমি একটা তথ্য পাইলাম এরকম, যে উনি ওনার জীবনের শেষ 20 বছর মুসলিম ছিলেন। এবং যখন জার্মানিতে ওনাকে ওনার প্রতি এলোপ্যাথি ডাক্তাররা প্রচন্ড শুরু করলো, তখন উনি কিছুদিন নিখোঁজ হয়ে গেছিলেন, প্রায় 7 বছরের মতো। এই টাইমটা উনি একজন তুর্কি শায়েকের কাছে, তুর্কি একজন আধ্যাত্মিক সাধকের কাছে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওনার কাছেই থেকে যান। এবং ওখান থেকে আধ্যাত্মিকতা অর্জন করতে করতে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে উনি এলহাম,
মানে ওহী তো আসবে না, কিন্তু ওলিদের কাছে এলহাম আসে, আল্লাহ প্রদত্ত এলহাম। এই এলহামের মুরাকাবা উনি অর্জন করেন, এবং সেখান থেকেই আসে যে সিপিয়া, একটা ক্যাটল ফিশ, সমুদ্রের নিচে নরম মানে একটা ক্যাটল ফিশ, তার মধ্যে থাকবে একটা থলি, সেই থলির মধ্যে থাকবে জেলির মতো এক ধরনের পদার্থ, সেইটা দিয়ে হবে সিপিয়া। আর এইটা নারী জগতের প্রায় 3 ভাগের 1 ভাগ মানে চিকিৎসায় একটা সিপিয়া দিয়েই হবে। এই জ্ঞান ওই সমুদ্রের নিচে থাকা মাছের মধ্যে আছে, উনি কিভাবে জানে? ড্যাঙায় থেকে। এটা একমাত্র আল্লাহ ওনাকে বলে দিয়েছে ওনার অন্তরের মধ্যে এলহাম মারফত, যে তুমি ওখানে চলে যাও এবং ওই মাছের ওই জেলি দিয়ে তুমি এটা তৈরি করো। এবং কুকুরের দুধ দিয়ে হচ্ছে ওষুধ, সাপের বিষ দিয়ে হচ্ছে, উনি কিভাবে বুঝতো? এটা এলহাম, আধ্যাত্মিক এলেম। আর আমি আপনার ঠিক আছে, কথা থ্যাংক ইউ। এটা আপনার কথাগুলো ধন্যবাদ স্যার। শুনছি, ভালো ধন্যবাদ স্যার। লাগছে। এবং আমরা এই এলহাম বিষয়ে কিন্তু আমরা একটা ক্লাসে বোধহয় আলাপ করছিলাম, যে এইটা তার উপরে এলহাম, এই কথাটা আমিও বলছিলাম ওই দিন ক্লাসে। আচ্ছা, আমি আজই ঠিক নতুন, আছে, আমি আজই নতুন। জি স্যার, বলছিলেন স্যার। এইটা মোটামুটি আমি এইটা হচ্ছে নিউ ফার্স্ট ইয়ারের ক্লাস। হ্যাঁ, নিউ ফার্স্ট ইয়ারের ক্লাস, অর্গানের একদম প্রথম দিককার সূত্রগুলো আমরা পড়তেছি। তো যাই হোক, থ্যাংক ইউ পার্টিসিপেট করার জন্য। ঠিক আছে, এবং স্যার আমি আমি চাচ্ছি তারা নতুন অবস্থাতেই তারা যেন পরিপূর্ণ সুন্দর প্রকৃত ধারণাটা পায়, এই জন্য আমরা এই ক্লাসটা এভাবে সাজাইছি। ঠিক আছে, তো ঠিক আছে, স্বাস্থ্যের সংজ্ঞাটা তাহলে ধন্যবাদ। বুঝছেন মনে হয়, আশা করি সবাই। ঠিক আছে, আমরা দুইটা জিনিস একটু বুঝে নিলাম। এই 6 নম্বর অ্যাফোরিজম বোঝার জন্য আমরা দুইটা জিনিস আগে বুঝে নিলাম। একটা হচ্ছে পূর্ব সংস্কার মুক্ত কেন হইতে হবে, ঠিক আছে, হানিম্যান কেন আনপ্রিজুডাইস অবজারভার বললেন। আর একটা আমরা বুঝলাম, সেটা হচ্ছে যে স্বাস্থ্য কি। তাহলে হোমিওপ্যাথি ডাক্তারদের দুইটা গুরু দায়িত্ব, একটা হচ্ছে রোগীদের পূর্ব স্বাস্থ্যে ফিরিয়ে আনা। এখন পূর্ব স্বাস্থ্য যদি তার পরিপূর্ণ সুস্থতা না থাকে, তাহলে তো তাকে পূর্ব স্বাস্থ্যে 100% নিয়ে আসা সম্ভব না। ঠিক আছে, এবং সম্ভব না বলা যায় না, যদি আপনার রোগী ধৈর্য ধরে আপনার কাছে ট্রিটমেন্ট করেন, তাহলে সে রোগীও আস্তে আস্তে পরিবর্তন হয়ে সুস্বাস্থ্যে ফিরে আসবে। আচ্ছা, তাহলে এইখানে 6 নম্বর আপনাদের মূল বিষয়টা হচ্ছে যে একজন বিচক্ষণ চিকিৎসক যিনি পূর্ব সংস্কারহীন, ঠিক আছে, তিনি কি করবেন? তিনি যদি ইনভেস্টিগেশন করেন, তার বিচক্ষণতা দিয়ে তিনি যদি ইনভেস্টিগেশন করেন, তাহলে রোগীর মধ্যে তিনি সমস্ত চিহ্ন এবং লক্ষণগুলো ছাড়া অ্যাকচুয়ালি আর কিছুই পাবেন না। ঠিক আছে, এবং সেগুলো তিনি কিভাবে পাবেন? সেটা হচ্ছে নিজে অনুভব, রোগী যেগুলা নিজে অনুভব করে সেইগুলা। এবং আর কি পাবেন? রোগীর আশপাশে থাকা ব্যক্তিবর্গ বা তার আত্মীয় স্বজন, এবং আর কারা বলবেন? চিকিৎসক, তিনি নিজে অবজার্ভ করবেন, তিনি নিজে আপনার বোঝার চেষ্টা করবেন যে তার মধ্যে আর কি কি সমস্যা আছে। তাহলে আমরা কিন্তু আরেকটা বলি, আমি আরেকটু এই 5 থেকে 8 পর্যন্ত অ্যাফোরিজমের গভীর আলোচনাটা আমরা আগামী দিন করব। আজকে আমরা কয়েকটা জিনিস বুঝে নিই, এইগুলো না বললে আপনারা ওই ডেপথের আলোচনাগুলোতে যাইতে পারবেন না, আপনাদের বোঝানো মুশকিল হয়ে যাবে আমার জন্য। হ্যাঁ, তাহলে স্বাস্থ্য থেকে বিচ্যুতি এইটা বুঝবেন কিসের মাধ্যমে? লক্ষণ সমষ্টির মাধ্যমে। এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে একক রোগ লক্ষণ। ঠিক আছে, এখানে একক রোগ লক্ষণ, যেটা আপনারা যে রেজাউল করিম সাহেব পড়লেন, সেখানে লেখা আছে সম্ভবত স্বতন্ত্র রোগ। স্বতন্ত্র রোগ, একই কথা। হ্যাঁ, স্বতন্ত্র রোগ। এখন একক রোগ লক্ষণ বলতে কি? ঠিক আছে, রোগ লক্ষণের একটা একক, একটা রোগ কিন্তু আমি আলোচনা করছিলাম, একটা রোগ যেমন কেউ যদি মাথা ব্যথা নিয়ে আসে, ওই মাথা ব্যথার ব্যাকগ্রাউন্ডে শুধু মাথা ব্যথাটা আমরা দেখতে পাচ্ছি। রুগী এসে বললো যে আমার মাথা ব্যথা হচ্ছে, এই দেখেন রুগী এসে বলবে, তাহলে কিরকম মাথা ব্যথা আপনি জিজ্ঞাসা করে আপনি বুঝলেন যে এরকম মাথা ব্যথা। একজন হোমিওপ্যাথ শুধু মাথা ব্যথার ট্রিটমেন্ট করবেন না, তিনি কি করবেন? তিনি এই মাথা ব্যথার ব্যাকগ্রাউন্ডে যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে তাকে ইনভেস্টিগেশন করতে হবে। মাথা ব্যথাটা একদিনে হয়নি, যখন তার ফুল কেস টেকিং করা হবে, কেস টেকিং করার পরে দেখবেন যে তার
অতীতের বিভিন্ন বিষয়গুলো তার মধ্যে দেখা পাওয়া যাবে, যেগুলো সমষ্টিকভাবে তার মাথা ব্যথা হিসাবে একটা একক রোগ লক্ষণ হিসাবে প্রকাশিত হয়েছে। বুঝা গেছে? যেরকম ধরেন অতীতে তার চুলকানি হয়েছিল, সে সাপ্রেসড করছে, তারপর সে আহ তার একটা পারিবারিক ভাবে সে খুব কষ্টের মধ্যে বড় হয়েছে, তারপরে সে বর্তমানে যে কাজগুলা করে খুবই স্ট্রাগল করে সে কাজগুলা করে, ঠিক আছে, সারাদিন সে কঠোর পরিশ্রম করার পরে যেটা সে আয় করে সেটা দিয়ে তার সংসার চালানো টাফ হয়ে যায়। এই সব কিছু যখন আরো অনেকগুলা বিষয় ফ্যাক্টর পাবেন, এগুলোর পরে আপনি দেখবেন যে তার ইনভেস্টিগেশন করার পরে দেখবেন যে রেজাল্ট হচ্ছে মাথা ব্যথা। ঠিক আছে, হয়তো 10 বছর ধরে তার মাথা ব্যথা সারে না। ক্লিয়ার? এই যে লক্ষণ সূচক, এই সূচকের সম্মিলিত রূপটাই হচ্ছে একক রোগ লক্ষণ। ঠিক আছে, এটা কি ক্লিয়ার হয়েছে না আপনারা? জি স্যার। জি স্যার। এই রোগ লক্ষণগুলা এবং এইটার হচ্ছে ফুটনোটের মধ্যে কিন্তু হ্যানিম্যান বেশ ইয়ে করছেন, ওই তৎকালীন চিকিৎসকদের ইয়েগুলো অনুসন্ধান পদ্ধতিটা তুলে ধরছেন। তিনি এখানে বলতেছেন যে সুস্পষ্ট বোধযোগ্য লক্ষণগুলোকে উপেক্ষা করে দেহের লুকায়িত অভ্যন্তরে রোগের কারণ সমূহকে চিকিৎসকের অনুসন্ধান প্রচেষ্টা হাস্যকর। ঠিক আছে, অর্থাৎ এখনো কি করা হয় সেটা হচ্ছে যে ডাক্তারের কাছে যাওয়ার পরে তারা ইনভেস্টিগেশন করে ওই যে প্যাথোলজিক্যাল রিপোর্টের মাধ্যমে যে দেহের কোন কোনায় কি লুকায় আছে এগুলা বের করার জন্য, এবং তারা ওইটাকেই মনে করে যে রোগের কারণ। হ্যানিম্যান বলতেছেন যে এটা একটা হাস্যকর প্রচেষ্টা। ঠিক আছে, ওইটাই কারণ না। ঠিক আছে, হাস্যকর একটা প্রচেষ্টা। ঠিক আছে, এখানে উনি বলতেছেন আমি জানি না যে রোগীর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকগণ কিভাবে ভাবতে পারেন যে রোগীর লক্ষণাবলীর দিকে সতর্ক মনোনিবেশ না করে বা চিকিৎসাতে সেই লক্ষণগুলোর দ্বারা সুনির্দিষ্টভাবে চালিত না হয়ে রোগের যা কিছু আরোগ্য করতে হবে তা কেবল রোগীর অনির্দিষ্ট ও গুপ্ত অভ্যন্তরে অনুসন্ধান করা সঙ্গত ও সেখানে খুঁজে পাবেন না। আমি এটাও জানি না লক্ষণের দিকে যথোপযুক্ত মনোযোগ প্রদান না করে তারা দেহের অদৃশ্য অভ্যন্তরে সংগঠিত পরিবর্তনগুলোকে নির্ণয় করতে চাওয়ার মতো নির্বোধ ও কল্পনাপ্রবণ তারা কি করে হতে পারে যে কিভাবে তারা এগুলোকে আবার অজ্ঞাত ঔষধ দ্বারা পুনরায় ঠিক করে ফেলার চেষ্টা করতে পারে এবং তারপর তাকে একমাত্র পূর্ণাঙ্গ ও যৌক্তিক চিকিৎসা পদ্ধতি হিসেবে অভিহিত করতে পারেন। এখানে হ্যানিম্যান বলতেছেন যে রোগী আসার পরে রোগীর এই দৃশ্যমান লক্ষণাবলী তাদের চোখে পড়ে না। রোগী এসে বলতেছে যে আমার এইগুলা প্রবলেম হয়েছে, দেখা যাচ্ছে সেগুলা তার আত্মীয় স্বজন বলতেছে, রোগী নিজে বলতেছে, ডাক্তারও দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সেইগুলারে মূল্য না দিয়ে এর পিছনে কি লুকায় আছে সেইটা খুঁজতে যায় একটা বস্তুবাদী চিন্তাধারা, যে মনে হয় অমুক একটা জিনিস শরীরের মধ্যে লুকায় আছে, সেই কারণেই তার এই প্রবলেমটা হয়েছে। সেই অমুক জিনিসটা কি একটা বস্তু, একটা রোগ বা একটা জীবাণু, যেটাকে জীবাণু বলা হয়। ঠিক আছে, এই টাইপের একটা জিনিস হয়ে কৃমিতেই আলসার তৈরি করে ফেলাইছে সাপোজ। ঠিক আছে, এরকম বিচিত্র বিষয়গুলা ইনভেনশন করতে থাকে তারা, এবং সেটা তারা ওই যেই ওষুধগুলা ব্যবহার করে, যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা এইসব বিষয়গুলোতে তারা স্পষ্ট না, এবং সেই ওষুধগুলো আসলেই রোগ সারাইতে পারে কিনা সেটাও তারা গ্যারান্টি দিয়ে বলতে পারে না, এবং তারা তাদের এই প্রচেষ্টাকেই বলে এইটাই হচ্ছে পূর্ণাঙ্গ এবং যৌক্তিক চিকিৎসা পদ্ধতি যেটা বর্তমানে প্রচলিত আছে। ঠিক আছে, বর্তমানে তো হোমিওপ্যাথির পাত্তাই দেয় না, কনভেনশনাল মেডিসিন ট্রিটমেন্টটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং সরকারগুলিও কি করতেছে, তারা সেটাকেই প্রমোট করতেছে।
আজকে হাসপাতাল বলেন, ক্লিনিক বলেন, যাই বলেন, দেখবেন যে এইগুলাতেই পরিপূর্ণ। এবং সেখানে যায় কি হচ্ছে, মানুষের কোনো রোগ আসলে সারতেছে না, সেগুলো হচ্ছে প্যালিয়েশন হচ্ছে, অথবা সেগুলো সাপ্রেসড হচ্ছে। এইটাই হচ্ছে তাদের কাছে শ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি। এখানে কয়েকজন হাত তুলছেন, একটু সংক্ষেপে প্রশ্নগুলো করেন। আমি আরেকটু বলি, আমি বেশিক্ষণ আর ক্লাস নিতে পারবো না, আমি 45 পর্যন্ত ক্লাস নেব, কারণ রাত 9টার সময় আমাদের রিসার্চ টিমের একটা লাইভ আছে। ঠিক আছে, এই জন্য আমাকে আজকে একটু ক্লাস তাড়াতাড়ি শেষ করতে হবে। স্যার রিসার্চ যৌক্তিক টিমের লাইভ সেশনটা নিয়ে কি একটু কাইন্ডলি বলবেন বিস্তারিত? রিসার্চ টিমের বিষয়টা নিয়ে লাইভেই স্যার বলবেন, শাহিন স্যার আলোচনা করবেন। ঠিক আছে, আমাদের হোমিও ডাইজেস্টে একটা রিসার্চ ফ্যাকাল্টি আছে, সেখান থেকে অলরেডি আমরা 2-3টা রিসার্চ করছি অলরেডি, এবং আরো রিসার্চ চলতেছে, এবং সেখানে আমরা চাচ্ছি যে আরো নতুন রিসার্চার যুক্ত হোক। ওই যে নামের আগে বিভিন্ন জায়গায় ডাক্তারদের দেখেন রিসার্চার লেখা থাকে, বিজ্ঞান সেমিনার হয়, এগুলা সত্যিকারের রিসার্চ না। এবং ঠিক আছে, আর ওইগুলো সত্যিকারের বিজ্ঞান সেমিনার না, যেগুলো আপনারা এই সায়েন্সের আলোচনা থেকে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি রিসার্চ কি জিনিস। ঠিক আছে, এবং রিসার্চটা কেন প্রয়োজন। আচ্ছা, আজহারুল ইসলাম, আপনি হাত তুলেছিলেন, এই প্রাসঙ্গিক হলে বলেন। হ্যাঁ, মেহেদি হাসান। স্যার ওই প্যাথোলজি মানে বর্তমান আধুনিক যুগের প্যাথোলজি বিষয়ে স্যার আপনি একটু বলছিলেন। এখন আমার কাছে স্যার যেটা মনে হয়েছে, বা আমি মূলত স্যার এই যে হ্যানিম্যানের অর্গাননটা আমি একটা স্যার বই ফলো করি। বইটা হলো ডক্টর মানিশ ভাতিয়া। হ্যাঁ, উনি জি, ওনার ইন্ডিয়ান একজন রাইটার আর কি। মনীষ ভাটিয়া, হ্যাঁ, ওই এইচ জি জি প্যাথি জি জি সম্পর্কে। জি জি ওনারটাই তো, ওনার ইসে আমি যেটা বুঝলাম আর কি, ওইটারই হলো গিয়া প্রথম যে প্রথম দিকে যে সূচনা কথা, ওইখানে হলো গিয়া প্রফেসর ভিতর কাজ ছিলেন আর কি। আমি তখন চিনতাম না, তবে আপনাদের কাছ থেকে শোনা আর কি পরে বুঝলাম যে না, তিনি ওই ভিতর কাছে উনি এটা রিকমেন্ড করছিলেন এই ইটা আর কি। এখন স্যার ওইটাতে আমি যেটা বুঝলাম স্যার, যে যে ওই সময়কার যে অর্গানন যেটা ছিল স্যার, যেটা ওই সময়কার যেটা যখন মনে করা হয়তো যে শরীরের ভিতর অবিশুদ্ধ রক্ত আছে, তারপর আরো বিভিন্ন সিচুয়েশনের কারণে ওই সময়কার স্যার মানে এইটা বোঝানো হয়েছিল যে শরীরের মধ্যে একটা অদৃশ্য বস্তু যেটার কোনো প্রমাণ নাই, এরকম কিছু একটা কারণে রোগকে দায়ী করা। কিন্তু স্যার বর্তমান যুগে যে প্যাথোলজি গুলো হয়, আমার কাছে কেমন যেন মনে হয় যে স্যার আসলে বর্তমান যুগে প্যাথোলজিটা তো ওই সময় ছিল না। না না থাকলে না, হয়তো এইটাকেও একটা লক্ষণ হিসাবে নিতে পারতেন, কারণ না বর্তমান প্যাথোলজি গুলা তো স্যার কোনোটা অবৈজ্ঞানিক না। যেমন না আমার না না, শরীরে হিমোগ্লোবিন কমে গেছে। বিষয়টা সেটা না, বিষয়টা ওইখানে না। হানিম্যান 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 কি আবিষ্কার করে থেকে গেছে যেটা বিজ্ঞান এখনো আবিষ্কারই করতে পারে নাই, কথা বুঝছেন? আমি সংক্ষেপে বলি আপনাকে। হ্যাঁ, হানিম্যান ওইটা বুঝান নাই। আপনারা অর্গাননের ক্লাস করতে থাকেন, অর্গাননটা পড়তে থাকেন, আশা করি একটা পর্যায়ে যায়, বেশি দূর না, আমাদের 70 নম্বর অ্যাফোরিজম পড়া হলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, পুরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। আমরা তো কেবল শুরুতে আছি, এই জন্য এত এত গভীর আলোচনা গুলো করা যাচ্ছে না। ঠিক আছে, শুধু এইটুকু বলি, তখন মনে করতেন ওইটা, আর এখনো এটাই মনে করেন। এখন মনে করেন সমস্ত রোগের জন্য দায়ী ভাইরাস, ব্যাকটেরিয়া বা জীবাণু। ঠিক কিন্তু স্যার আছে, এটা তো একটা মানে ওরা তো একটা বৈজ্ঞানিক ভিত্তিতে বলছে, বিজ্ঞান তো স্যার ওইখানে একটা আপেক্ষিক বিষয়। হ্যাঁ, কারণ কিন্তু এটা হোমিওপ্যাথির প্রত্যেকটা বিষয়ে বিজ্ঞান আছে, এবং সেই বিজ্ঞানগুলা কোথায় কোথায় আছে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। ঠিক আছে, হানিম্যান ওই পয়েন্টে কথাগুলা বলেন নাই। ঠিক আছে, হানিম্যানের পয়েন্টটা আলাদা ছিল। ঠিক আছে, আলাদা ছিল, যেটা আমরা অনেক অনেক অনেকে এই গভীরতা থেকে বুঝতে পারি নাই বলে ওটা আমাদের সমস্যা, ওটা হ্যানিম্যানের সমস্যা না। ঠিক আছে, হ্যানিম্যান, আমি তো একটা কথাই বললাম যে হ্যানিম্যান এমন জিনিস আবিষ্কার করে দিয়ে গেছেন যেটা বিজ্ঞান কেবলমাত্র এসে, ঠিক আছে, 200 পোটেন্সি পর্যন্ত আবিষ্কার করতে পারছে, যে হ্যাঁ, কথা ঠিক আছে, কথা বুঝছেন? আর আমরা ওষুধ ব্যবহার করি কি 1,00,000 পাওয়ার, যার মধ্যে মাত্র 200 পর্যন্ত বর্তমান সর্বোচ্চ র্যামান স্পেকট্রোস্কোপি, নাম শুনছেন সম্ভবত। ঠিক আছে, জি সর্বাধুনিক প্রযুক্তি, যেটার মাধ্যমে আপনার আপনার বোসন কণা পর্যন্ত ফাইন্ড আউট করা যায়, এরকম একটা বিষয়। ঠিক আছে,
সেখানে মাত্র 200 অরাম মেটালাগামের 200 পোটেন্সি পর্যন্ত পাওয়া গেছে, আর আমরা কি 1 লক্ষ পাওয়ার ইউজ করি। তাহলে বুঝতে হবে যে উনি কতটা বিচক্ষণ ব্যক্তি ছিলেন। মাইক্রোস্কোপ ওই দিন আবিষ্কার হয়েছে, কিন্তু লন্ডনে যখন কলেরা হয় তখন হ্যানিম্যান বলছিলেন এটা এক ধরনের জীবাণু। তার কথা পরে সত্য হয়েছে মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পরে। আসলে অ্যাকচুয়ালি কি ফাইন্ডিংস দুইটা, একটা হচ্ছে বস্তুবাদী আর একটা হচ্ছে আধ্যাত্মিক। কথা বুঝছেন? এইগুলা নিয়ে আমরা আস্তে আস্তে জানবো এবং আশা করি ভবিষ্যতে আপনার এই কথাটা আপনার কথার মধ্যে কিছু যৌক্তিকতা আছে, কিছু জিনিস আছে প্রচলিত ধারণা। ঠিক আছে, এটা আপনার কোনো দোষ না, স্বাভাবিক। অনেকেই মনে করেন যে হোমিওপ্যাথিতে বিজ্ঞান নাই, অনেকে মনে করেন যে তখনকার হানিম্যান এখন থাকলে অর্গানন হয়তো অন্যরকম হতো। ঠিক আছে, ব্যাপারটা অ্যাকচুয়ালি ঠিক ওরকমও না। কথা বুঝছেন? এটা আমরা, তবে আপনার এই কিউরিসিটি মানে থাকলে অ্যাটলিস্ট স্যার এই যে মানে যে সিমটম গুলা যেগুলো মনে করেন স্যার এলোপ্যাথি চিকিৎসকরা যে সিমটম গুলা, যদিও ওই সিমটমটাকে রোগ বলে এটা ঠিক না, বাট ওইটারে যদি আমি সিমটম হিসাবে যদি আমি মানে মেডিকার মধ্যে যদি আমার এই মানে বৈজ্ঞানিক যে সিমটম গুলা, যেমন আমার প্যাথোলজিক্যাল রিপোর্টে আমার দেখা গেছে আমার হিমোগ্লোবিন কমে গেছে, আমার অমুক কণিকা কমে গেছে স্যার, এগুলাও যদি মেডিকার মধ্যে আসতে পারতো, এগুলা কিন্তু স্যার আরো মানে মানে একটু অ্যাডভান্স লক্ষণ আর কি। মানে আছে এটা তো লক্ষণ হিসাবে, এটা রোগ হিসাবে দায়ী করা না। ম্যাথমেটিকার মধ্যে আছে, অনেক কিছুই আছে, এই টাইপের অনেক কিছুই আছে। সব সব ওষুধ তো আর সেই সময় আবিষ্কার হয় নাই। ঠিক আছে, মডার্ন মেডিসিনের যুগে অসংখ্য ওষুধ আবিষ্কার হয়েছে। ঠিক আছে, এবং এখনো প্রুভিং হচ্ছে, এগুলা ক্লিনিক্যাল প্রুভিং হচ্ছে। আপনি যেগুলো বলতেছেন ওইগুলো আছে, ক্লিনিক্যাল অ্যাক্টিভিটিস গুলো এখন রেকর্ড করা হয় না। ঠিক আছে, ক্লিনিক্যাল ম্যাটেরিয়ামেডিকা আছে না, এবং সেইগুলা দিয়েও ওই হ্যানিম্যানের কথাই সত্য, ওইখান থেকে বেরোতে পারে না আজ পর্যন্ত কেউ। ঠিক আছে, যাই হোক, আপনি যেটা বলতেছেন আমিও এটা বলছি যে হোমিওপ্যাথি মানে এই যেমন হানিম্যান এখনই গালাগালি করলেন যে এগুলা খোঁজা হচ্ছে হাস্যকর। এটা উনি হাস্যকর বলতেছেন কেন, অযৌক্তিক বলতেছেন এই জন্য, এটারই তারা ওই লুকায়িত রোগ জীবাণুরই মনে করতেছে রোগের কারণ। হ্যানিম্যান বলতেছেন এটাই হাস্যকর, রোগের কারণ ওইটা না। স্যার হ্যানিম্যানের সময় তো স্যার ওটা আবিষ্কৃত ছিল না, ওটা তো ধারণা প্রসূত বলা হয়। হ্যাঁ, ধারণা করতো ঠিকই আছে, পয়েন্ট তখনও যেটা ছিল পয়েন্ট এখনো সেটাই আছে। ওইটাকে রোগের কারণ বলা হচ্ছে, তখন বলা হয়তো ওই যে ওই একটা আজগুবি জিনিস রোগের শরীরের মধ্যে ঢুকে গেছে, তখন রোগ জীবাণু তারা বলেন নাই। এখন শুধু নাম পরিবর্তন হয়েছে, সাইন্টিফিক্যালি নাম পরিবর্তন হয়েছে, এছাড়া আর কিছুই হয় নাই। এটা আপনি আমার আগের ক্লাসগুলো কি করছেন? জি স্যার, আমি সবগুলোই করছি ইনশাআল্লাহ। সবগুলাই করছেন। আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হবে, এবং আমি বিজ্ঞানের সাথে আপনারা অ্যাডজাস্ট করাই দেবো আস্তে আস্তে, সমস্যা নেই। আমাদের এগুলো নিয়ে রিসার্চ আছে, একদম একদম রিসার্চ পেপার আছে। ওই মানে মুখে বলতেছি সেটা না, ইভেন কনভেনশনাল জার্নালে প্রকাশিত রিসার্চ পেপারও আছে। কথা বুঝছেন? হিউজ লট অফ রিসার্চ পেপার আছে, আপনি কয়টা পড়বেন? হ্যানিম্যানের কোনো দেখছিলাম প্রফেসর ভিতল গাছের ওনার ওই গুগল প্রোফাইলটা দেখছিলাম, ওনার কি কি রিসার্চ আছে এবং শুধু উনি সাইটেশন না, গুলো দেখছিলাম। শুধু উনি না, দুনিয়া জুড়ে হিউজ রিসার্চ হয়, এখনো চলতেছে হাজার হাজার রিসার্চ। সেগুলো আমাদের মিডিয়াতে আসে না বলে আমরা জানি না। ঠিক আছে, তারা কিন্তু আর বেশি দিন সময় নেই তারা এগুলা করতে। যে এখন প্রফেসর ভিতল গাছের বা বিভিন্ন আমাদের এই যে সায়েন্স স্যারেরও রিসার্চ পেপার কনভেনশনাল মেডিসিনের জার্নালে পাবলিশ হয়েছে, এমনি এমনি না, তারা এমনি এমনি পাবলিশ করে নেয়, করতে বাধ্য হয়েছে, হাঁটতে পারে নাই। একটা রিসার্চ পেপার পাবলিশ করা, বিশেষ করে হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক জার্নাল গুলোতে তো পাবলিশ করা যায়, যখন তখন দিলেই নিয়ে নেয়, কিন্তু কনভেনশনাল মেডিসিন জার্নাল যেটা হোমিওপ্যাথদের না, যেটা হচ্ছে এই প্রচলিত চিকিৎসা ব্যবস্থা, সেখানে পাবলিশ পাওয়া মানে বুঝতে পারছেন। এবং সেখান থেকে তারা যে কি পরিমাণে ফাইন্ডিংস পাঠায়, কি পরিমাণে কোশ্চেন পাঠায়, সেগুলো সলিউশন না দেওয়া পর্যন্ত তারা পাবলিশ করে না। ঠিক আছে, সেগুলো তারা ফাইন্ড আউট, সেগুলো নিশ্চিত হয়ে তারপরে পাবলিশ করে। এই জার্নাল বলতে বাংলাদেশের পত্রিকা না, মেডিকেল জার্নাল আলাদা জিনিস। ঠিক আছে, সুতরাং সুতরাং এখানে আপনার এই প্রশ্নগুলো এইগুলো হচ্ছে গভীর আলোচনা। আপনি আরেকটা কাজ করতে পারেন, আমাদের শাহিন মাহমুদ স্যারের লেখা
হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি নামে একটা বই আছে, এটা কালেক্ট করে পড়তে পারেন, আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, এটা জি অনেক স্যার। বড় বই, এটা প্রায় 950 পৃষ্ঠার বই। হ্যাঁ, আপনার যত প্রমাণ লাগে সব পাবেন এখানে। স্যার একটা বিষয়, হ্যানিম্যান, মহাত্মা হ্যানিম্যান ওনার একটা কথা যে অবদমিত মানে ক্রোধ, অবদমিত ক্রোধ যদি সে প্রকাশ করতে না পারে তাহলে তার হুম, মাজায় ব্যথা হয়, স্ট্যাফিসাইক্রিয়া দিলে ব্যথাটা সারে। এটা তো আগে বিজ্ঞান বিশ্বাস করে নাই, এখন নাকি বিজ্ঞান বিশ্বাস করতেছে যে যদি কারো প্রচন্ড রাগ হয় সে রাগটা যদি সে প্রকাশ করতে না পারে তাহলে তার মাজার ডিস্ক এলোমেলো হয়। ওনারা হুম। ডিস্ক আমরা বলি যে মানে আসলে মনোকুণ্ডয়ন হচ্ছে সোরা। এই মনোকুণ্ডয়ন কি, সোরা কি, সোরা সিফিলিস সাইকোসিস, এই তিনটা বিষয় যদি ভাইজান ভালো একটু অধ্যয়ন করেন যাই হোক, তাহলে এইটা এইটা বিষয় এগুলা না আগেই ব্যাপারগুলা তো এইটা না, ব্যাপার হচ্ছে যে ওনার সবাই নতুন এখানে, এই সবগুলার চোখ অর্গানন খুলে দিবে। এবং আমি যে স্টাইল আলোচনা করার চেষ্টা করতেছি, আপনি সম্ভবত আজকে নতুন ঢুকছেন, আগের আলোচনাগুলো একটু দেখবেন। ঠিক আছে, আমি যেভাবে আলোচনা করতেছি এগুলো আস্তে আস্তে সব জট খুলে যাবে আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, আমি আজকে খুব বেশি দূর আগাইতেই পারলাম না। আমার ইচ্ছা ছিল আজকে 8 নাম্বার পর্যন্ত শেষ করে দিব, কিন্তু আর মাত্র 12 মিনিট পরে আমাদের ইয়ে আছে, তো ওই যে লাইভটা আছে, এই জন্য আমার কিছু প্রস্তুতি আছে। হ্যাঁ, আচ্ছা এই জি জন্য স্যার, তাহলে আজকে থাক। আজকে আর ঠিক আছে ক্লাসটা শেষ কন্টিনিউ করুন। করতে পারতেছি না, তবে আগামী দিন আহ, আপনার একটু আমরা পড়ছিলাম 6, 7 এবং 8। ঠিক আছে, এই জি দুইটা স্যার। এই দুইটা অ্যাফোরিজম একটু আরেকটু গভীর ভাবে পড়বেন। আমরা কিন্তু প্রথম থেকে বলছি আমরা ওই লাফায় লাফায় আগাবো না, আমরা একদম ধরে 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 গভীর অর্থগুলো বোঝার চেষ্টা করব। হ্যাঁ, এবং এর সাথে জি স্যার, ইনশাআল্লাহ। পারিপার্শ্বিক অনেকগুলা বিষয় আছে, সেগুলো আমাদের বুঝতে হবে। আর 70 অ্যাফোরিজম পর্যন্ত আপনাদের একটু এই কষ্টটা করতে হবে। 71, 70 থেকে 71 এই পর্যন্ত এই কষ্টটা একটু বেশি। এখানে হচ্ছে হোমিওপ্যাথির ফান্ডামেন্টাল বিষয়গুলো জড়ায় আছে। হ্যাঁ, জি জি, স্যার। তাহলে আর গুরুত্বপূর্ণ যদি কিছু জিজ্ঞাসা করলে অবশ্যই এখন অ্যান্সার করতে পারবো না। জি, আজকে আমরা এই পর্যন্ত রাখতে পারছি। এখানে একটু আমার একটা জানা ছিল যে আপনি আজকে মানে কোন বই থেকে মানে ইয়া পড়াইছেন এটা আর কি জানতে চাচ্ছিলাম। এটা 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 ইংরেজি বই। ঠিক আছে, এটার কোনো বাংলা অনুবাদ নাই, তো এই জন্য আমি আপনাকে ওইভাবে সাজেস্ট করতে পারতেছি না। যদি আপনারা ইংরেজিতে দক্ষ হন অবশ্যই আমি সাজেস্ট করবো এই বইটা পড়তে। জি এটা হচ্ছে স্যার নামটা একটু হচ্ছে রাইটার অর্গানন অফ হিলিং আর্ট। ঠিক আছে, ও র্যালি উইন্ডাই স্মিথ। ঠিক আছে, এটা হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে বেস্ট, বর্তমানে সবচেয়ে বেস্ট অনুবাদ হিসেবে ধরা হয়, এবং প্রফেসর ভিতর কাছে এটা সাপোর্ট করেন। ঠিক আছে, স্যার নামটা এটা একবার হচ্ছে নামটা একবার বলবেন? অর্গানন অফ দ্য হিলিং আর্ট। অর্গানন অফ দ্য হিলিং আর্ট অনুবাদ করছেন, জার্মান থেকে অনুবাদ করছেন। ও র্যালির অর্গানন বললেই চিনবে। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ স্যার। জি, ওকে। আর আর আমি সাজেস্ট করি, এটা যেহেতু বাংলা অনুবাদ নাই, যদিও সায়েন্সের করতেছেন, তারপরেও বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো বাংলা অনুবাদ হচ্ছে রেজাউল করিম স্যারের অর্গানন অফ মেডিসিন নামে একটা অনুবাদ আছে, আমরা ওইটা ফলো করতেছি স্টুডেন্টদের, ওইটা ফলো করতে বলছি, ওইটাই নিতে বলছি আর কি। ঠিক আছে, স্যার স্যার হয়তো এটা স্যার মেডিকা আমার মেটারিকার উপরে একটু তথ্যবহুল স্যার, মেডিকা মেটারিকার উপরে একটু তথ্যবহুল ইংলিশ আর কি, তথ্যবহুল আর কি, যেখানে মানে ভালো তথ্য থাকবে, মানে আমি ম্যাক্সিমাম জিনিস কভার হবে এরকম একটা তথ্যবহুল না, মেডিকা মেটারিকা সাজেশন ওইটা করলে। হয় না, ওইটা হয় না দুনিয়ায় আজ পর্যন্ত। ওইরকম ম্যাটেরিয়া আমেরিকা খুব কম আছে, তার ভিতরে একটা আছে প্রফেসর ভিতল কাসের ম্যাটেরিয়া আমেরিকা ভিভা। ঠিক আছে, কথা বুঝছেন, মানে স্যার কিন্তু অ্যাটলিস্ট আমার একাডেমিক লেভেলটা কমপ্লিট হয়ে যাবে। একাডেমিক রিসার্চ বলতে তো স্যার বিশাল বড় জিনিস। আপনার বাংলাদেশের যে একাডেমিক লেভেল, আর পৃথিবীতে কোনো একক ম্যাটেরিয়া আমেরিকা দিয়ে কোনো ডাক্তারই প্র্যাকটিস করতে পারেন না, অনেক ম্যাটেরিয়া আমেরিকা পড়তে হয়। তবে প্রাথমিকভাবে আপনাদেরকে যেটা দেওয়া হয়েছে, সাজেস্ট করা হয়েছে, ওইটাই পড়েন। ঠিক আছে, ওষুধ পরিচয় বাংলাতে, আর ইংরেজিতে আমি লিখে দিছিলাম বোধহয় গ্রুপে। ঠিক আছে, বোরিকের ম্যাটেরিয়া আমেরিকা নিতে পারেন, অ্যালেনের কিনোটটা নিতে পারেন। ঠিক আছে, এইগুলা হচ্ছে ও সরি, ন্যাশের ম্যাটেরিয়া আমেরিকাটা নিতে পারেন। ফার্স্টের ন্যাশের ম্যাটেরিয়া আমেরিকাটা পড়াই বেটার।
ঠিক আছে? জি স্যার, আপনাদের কাছে কি জিবি কিনোট এটা হবে? আপনাদের জিবি যে কিনোট, হোমিও জিবি কিনোটটা আছে, জি। এটা কি ইংরেজি বা ভাষণটা আছে তো নাকি? এটা ইংরেজি, জি। জি জি। যে আসলে আমার কাছে তার যে বইগুলো আপনারা সাজেস্ট করছেন এগুলা মোটামুটি এই অনেকগুলো আছে। মুহূর্তে ম্যাটেরিয়া মেডিকাটা নিয়ে চিন্তা করেন না। ম্যাটেরিয়া মেডিকাটা আমরা হয়তো এই 15-20 দিন পরের থেকে পড়া শুরু করব। এই আমাদের এই আলোচনা যখন জীবনী শক্তির আলোচনাটা হয়ে যাবে, ঠিক আছে, আর 9 নাম্বার অ্যাফোরিজম থেকে 18 নাম্বার অ্যাফোরিজম পর্যন্ত যখন আমরা এই জীবনী শক্তির বিষয়গুলো নিয়ে আলোচনাটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা ম্যাটেরিয়া মেডিকা ধরবো। ম্যাটেরিয়া মেডিকা পড়ারও একটা সিস্টেম আছে, ঠিক আছে, সেটা নিয়েও আমরা বোঝানোর চেষ্টা করব যে আতঙ্কের কিছু নাই। ম্যাটেরিয়া মেডিকা হচ্ছে ওই যে ওই দিন বলছিলাম তো, ম্যাটেরিয়া মেডিকা হচ্ছে বন্দুকের গুলি। আগে গুলিটা কোন অ্যাঙ্গেলে চালাতে হয় এটা আগে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? ওকে, জি স্যার, সবাই জিবি কিনোটের প্রাইসটা যদি একটু কাইন্ডলি আমার এই বলতেন আর কি। মুহূর্তে মনে নাই, আমি ওই গ্রুপে আমি আবার দিয়ে দিব। হ্যাঁ, ওকে। স্যার আমাদের গ্রুপে দেওয়া হয় না, একটু দিয়ে দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। তো সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে খুব বেশি আলোচনা আগাইতে পারলাম না। আগামী দিন আমরা এই 8 নাম্বার পর্যন্ত শেষ করে চেষ্টা করব যে অ্যাডভান্স লেভেলে আলোচনা করতে চাইছিলাম এটার উপরে সম্পূরক কম্বাইন্ড আলোচনা সেটা করব। কম্বাইন্ড আলোচনা ছাড়া এই 3টা অ্যাফোরিজম বোঝা একটু মুশকিল হবে, হ্যাঁ? কারণ এই 3টা অ্যাফোরিজমের মেন ইয়েটা হচ্ছে আপনার কজ অফ ডিজিজ অ্যান্ড ডেফিনেশন অফ ডিজিজ অ্যান্ড হেলথ, ঠিক আছে? এটা ডাক্তারের জন্য মাস্ট জানা, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে শুভরাত্রি সবাইকে, ভালো থাকেন। রিসার্চ ফ্যাকাল্টির ইয়াতে কি আমরা ঢুকতে পারবো? রিসার্চ ফ্যাকাল্টি হ্যাঁ, ওটা তো আজকে যে লাইভ হবে, ফেসবুক লাইভ হবে, ফেসবুক লাইভ হবে। ও আচ্ছা, এখানে ঠিক ঢোকার আছে কিছু স্যার। নাই, ফেসবুক লাইভ আপনারা পার্টিসিপেট করবেন এবং আমি সবাইকে অনুরোধ করব দেখার জন্য। আপনাদের চিন্তার খোরাক যোগাবে আশা করি, এবং আমরা কত দূর অ্যাডভান্স কাজ করতেছি সেটাও বুঝতে পারবেন। স্যার ওই ফেসবুকের লিংকটা একটু আমাদের গ্রুপে দিন, আমি নতুন তো। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিন, সব গ্রুপে পাবেন। ওকে, তাহলে ভালো থাকেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ সবাইকে। জি স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম স্যার।